হুম হুম, এসো না এসো না। সুচরিতা সেন, আমি লাইভ দেখতে পাচ্ছি না কেন? সুচরিতা সেনই শুধু দেখতে পাচ্ছি। স্লো কানেকশন, ওমা কেন স্লো কানেকশন হচ্ছে কেন? সঙ্গমিত্রা চৌধুরী, রক্ষিত রায় দাস, মধুমিতা চক্রবর্তী, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কেন? যাই হোক, আমাকে কেউ একটু জানিয়ে দাও না প্লিজ। অনির্বাণ ব্যানার্জি ইজ ওয়াচিং, আমাকে একটু প্লিজ কেউ জানিয়ে দিন না। আমার কি গলা শোনা যাচ্ছে নাকি আরো ভলিউম বাড়াবো? চরিত্রা সেন, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি। গুড ইভিনিং এভরিওয়ান, দেখতে পাচ্ছি এবার। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা বেশ, এটা সামনে রইল। আজকে আমার 2 মিনিট 3 মিনিট দেরি হলো, তার কারণ আমি একদম নতুন সেট আপে এসছি আর কি। যার ফলে যেটাতে আমি অভ্যস্ত তার থেকে একটু অন্যরকম হলে যা হয় আর কি। অগ্রিমা, সায়নী, বিক্রমজিৎ নাহা, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আর 2-4 জন হোক, তারপর আমি বলছি। আজকে নিয়ে বসেছি অনেকগুলো গল্প। সুলগ্না, ওয়েলকাম। আচ্ছা বেশ, 1 সেকেন্ড। শ্রেয়সী সেনগুপ্ত সেন, আচ্ছা যদি পুরোটা উল্টায় আমার কিছু করার নেই, এরকম অবস্থা আর কি আমার। ওরে 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 ওরে, আশা করি না নড়ে চড়ে ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে শুরু করি। শুরু করে দেব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুলগ্না। মনু বাসু হ্যালো, সুদীপ্ত মিত্র হ্যালো, সবাইকে হ্যালো বললাম। ঠিক আছে, এবার আমি শুরু করি। এবার একটা এমন ঘটনা দিয়ে শুরু করব যেটা এখানকার না, ঠিক আছে, এটা ইউপির একটা জায়গার ঘটনা। এটা আমাকে অগ্রিমা পাঠিয়েছে। অগ্রিমা, তোরটা দিয়ে শুরু করছি। তোরটা মানে তোর বলাটা আর কি। সেটা হচ্ছে একটি পরিবার, তারা ইসলাম ধর্মাবলম্বী এবং কিন্তু তারা খুব খানদানি একটা তাদের বিজনেস, তারা বেশ খানদানি বড়লোক টাইপের আর কি। এবং তারা ঠিক অনেক ভাই, তাই সেই ভাইয়ের মধ্যে একজন সম্ভবত চতুর্থ ভাই ইনি একজন ভীষণ সুন্দরী মহিলাকে নিজে চুজ করলেন যে তিনি তাকে বিয়ে করবেন।
তো বাড়ি থেকে একটু আপত্তি ছিল, তার কারণ সেই মহিলা কিন্তু উইডো ছিলেন। তো এবার ওই বাড়িতে ওই মেয়েটিকে সে কিন্তু কারোর কোনো কথা শোনেনি এবং সে বলে যে আমি আমি ওকে ইয়ে করেছি, কমিটমেন্ট দিয়েছি এবং সেখান থেকে আমি সরবো না, আমি ইয়ে করব। কিন্তু সেই ছেলেটির একটি বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু মানে এই মেয়েটি তার জীবনে আসার আগে তার কিন্তু বহু নারী সঙ্গ ছিল এবং বহু মেয়ের চোখের জলের কারণ হয়েছিল। সে অনেককে সে প্রতারিত করেছে। তো যাই হোক, এই মেয়েটির সঙ্গে যখন তার দেখা, সে কিন্তু তারপরে একটু নিজেকে শুধরেও যায় এবং সিরিয়াসলি সে ইনভলভড হয়ে পড়ে এবং সেই সম্পর্কে সে ভীষণই সিরিয়াস ছিল। এরপর তাকে সে বিয়ে করে। বিয়ে করার পর থেকে মানে যে আর কি ঘটনাটি জানিয়েছেন সে হচ্ছে এই ছেলেটির খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে ছোটবেলার বন্ধু। তাদের ধর্ম এক নয়, কিন্তু পাশাপাশি বাড়িতে তারা বড় হয়েছে। এবং আমি কেন ধর্মের কথাটা বারবার বলছি, যে মানে কিছু কাস্টম তো আমাদের মধ্যে আলাদা থাকে, সেই জন্য আমি বলছি। আর কোনো মানে ধর্ম কথাটা আনার আর কোনো উদ্দেশ্য আমার নেই। তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, মানে ছোটোবেলার বন্ধু, এবং দুজনের বাড়ির ছাতের মধ্যে মানে খুব সামান্য গ্যাপ ছিল বা ছিলই না, এরকম একটা ব্যাপার। মানে দুজন মানে একই ছাতে লাফালাফি করে এর ছাদ থেকে ওর ছাতে লাফিয়ে যেত এবং সে মানে যত রকমের দুষ্টুমি সম্ভব ছোটোবেলায় যতটা সম্ভব তারা একসঙ্গে করেছে। তো স্লো কানেকশন দেখাচ্ছে বারবার। এটা একবার হয়েছে কি, ওই মেয়েটির সঙ্গে বিয়ে হওয়ার পর এই যে ছেলেটি, সে কিন্তু কর্মসূত্রে কিছুটা দূরে থাকতো। এখন সে যখন বাড়ি ফিরে খুব স্বাভাবিকভাবে ছোটোবেলা বন্ধুর সঙ্গে ভীষণভাবে, এটা কিন্তু আমি বেশ কয়েক বছর আগের ঘটনা বলছি, যখন এত ফোন ব্যাপারটা কিন্তু এত আসেনি, মানে মোবাইল বা এই জিনিসটা কিন্তু আসেইনি। তো সেই সময় হলো, এখন তো বন্ধুত্ব মানে কোনো ব্যাপারই না, এখন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন সেখানেই সে মানে তারা দুই পক্ষ যদি চায় একে অপরের সঙ্গে অনায়াসে তারা সম্পর্ক রাখতে পারে, এখন তো এটা কোনো ব্যাপারই না। কিন্তু যখন সেই সময়টা ছিল তখন ও খেয়াল করেছে যে বন্ধু কিন্তু কখনো চিঠি লেখে না বা ফোনের বোধহয় ওদের কোনো প্রবলেম বলতে হয়তো তখন অতটা মানে সব বাড়িতে তো ফোন থাকতো না, বা এই ছেলেটি যেখানে কর্মসূত্রে বাইরে থাকতো, ওই ছেলেটি মানে যে ছেলেটি মানে বিয়ে করলো আর কি, নতুন বিয়ে করলো, তাদের কিন্তু যথেষ্ট বললাম যে পয়সা কড়ি আছে এবং সে খানদানি তাদের ফ্যামিলি, এবং তার কাছে ফোন করাটা কোনো ব্যাপার না। কিন্তু এই ছেলেটি কোথায় ফোন রিসিভ করবে, মানে তার কাছে তো ফোন ছিল না, সে তো চাকরি করে। তো যাই হোক, ও যখন বেশ কয়েক মাস বাদে ও ফিরে না মানে ওর একেবারে সেই মানে প্রাণ উচাটন আর কি, যে কখন আমি যাব বন্ধুর সঙ্গে গিয়ে আমি একটু কথা বলবো, একটু দেখা করব, এরকমভাবে ও খুব ব্যস্ত হয়ে ওর বাড়িতে গেছে। ব্যস্ত হয়ে যখন ও বাড়িতে গেছে তখন ও বন্ধুকে যখন প্রথম এত মাস বাদে দেখলো, তাহলে একটু সদ্যবিবাহিত ছেলে, অল্প বয়সী ছেলে, তার মুখের মধ্যে তো একটা অন্যরকম ফ্ল্যাশ থাকেই, সবাই বুঝে যায় যে এটা নতুন বিবাহিত, দেখলেই একটু বোঝা যায়। কিন্তু এই বন্ধুকে দেখে ও একটু অবাক হয়ে গেল। ওর মনে হলো যে সে ভীষণ গম্ভীর, ওর সঙ্গে যেন ঠিক খোলামেলা কথাগুলো বলছে না। ও তো ছোটোর থেকে চেনে, তাই ও ভীষণ অবাক হয়ে যায় এবং ওকে পারলে ঘর থেকে তাড়াতাড়ি করে বার করে নিয়ে চলে যায় ছেলেটি। এবং বাইরে গিয়েও যে খুব বেশি কথা বলে তা কিন্তু না, এবং সেই স্ত্রীর সঙ্গেও কথা বলে, স্ত্রীও যেন একটা কীরকম মানে খুব কম কথায় যেটুকু উত্তর না দিলে নয়, ঠিক সেরকমভাবে ওর সব কিছুই না একটু কীরকম যেন খটকা লাগলো, যে এরকম তো হওয়ার কথা ছিল না, আমি তো প্রচুর গল্প করব, আমার এতদিনের অভিজ্ঞতা আমি সেটা শেয়ার করব, ওর বিবাহিত জীবন, সেই মানে কত বন্ধুদের মধ্যে কত ইয়ার্কি হবে, ফাজলামি হবে, যেটা একদম স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই বন্ধু যেন মনে হলো যে একটা যেন কীরকম একটা লুকানো একটা ঘরের মধ্যে সে বসে আছে, ও যেন চিনতে পারলো না। তো এরকম যখন হলো তখন ও কি করেছে,
একদিন সারা রাত্রিও ভাবলো, প্রচুর ভাবলো, ভেবে টেবেও দেখলো যে না এরকমভাবে তো হবে না, আমার বন্ধুকে গিয়ে আমি ডাইরেক্ট চার্জ করবো, মানে আমি কি কিছু করেছি যে আমার জন্যে কি ও কি আমার উপর রেগে গেল, এরকম অনেক কিছু ভেবে টেবে সারা রাত ধরে অনেক ভেবে টেবে তারপর পরের দিনই ও ছেলেটির ইয়েতে গেল, দোকানে চলে গেল, ওদের যেখানে বিজনেস ছিল আর কি। তখন ছেলেটি আসাতে ওর সামনে দাঁড়িয়ে বলল, ও তুই এসেছিস, আয় আমার সঙ্গে চ। ওর একটা নিজস্ব চেম্বার ছিল, সেই চেম্বারে গিয়ে ও বলছে, কি হয়েছে রে, তোর কি হয়েছে, তুই আমার সঙ্গে কথা বলছিস না, কিরকম একটা অদ্ভুত আচরণ, আমি তোকে চিনতে পারছি না, আমি কি কিছু করেছি? প্রথমেই সবার যাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে সেখানে একজন যদি হট করে দেখা যায় সে হাতটা ছেড়ে দিচ্ছে, তখন সব সময় অপরজনের মনে হবে যে তাহলে আমিই বোধহয় কিছু ভুল করেছি। তখন সে জিজ্ঞাসা করে, বল আমি কি তোকে কোনো দুঃখ দিয়ে ফেলেছি বা কিছু, তাহলে বল, আমি সেটা আমি অবশ্যই রেকটিফাই করব, আমাদের সম্পর্কের মধ্যে কিছু কি প্রবলেম হয়েছে, কি হয়েছে। তখন ছেলেটা না অনেকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে ওনা হট করে কেঁদে ফেলেছে। এই যে আমার পেছনে একজন আসছে দেখা যাচ্ছে, বারবার দেখবেন একটা মোটা ল্যাজ চলে যাচ্ছে আমার পেছন দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে ছেলেটি খুব কান্নাকাটি করে, বলে ভাই আমি যে কাকে বিয়ে করেছি আমি না ঠিক বুঝতে পারছি না। বলে মানে? বললো বিয়ের কিছুদিনের মধ্যেই আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথম নববিবাহিত বউকে তো মানে একটা যে কোনো ভদ্রবাড়িতেই তাকে একদম প্রথম দিনই রান্নাঘরে কেউ ঠেলে দেয় না, তারা একটু তাকেও তো একটু আদর যত্ন করবে, নতুন বউ এসছে তাকে একটু আদর যত্ন করবে, তো ঠিক সেইভাবে তাকেও আদর যত্ন করা হয়েছিল। তারপর দেখা গেল একটু একটু করে যে না যাও একটু চাটা করো, এরকম হয়তো কেউ একজন বললেন যে চাটা করো, তার ও দেখা গেল ওকে যখনই কিছু কাজ করার কথা বলা হয় ও না ভীষণ অদ্ভুত চোখে একদম মানে তার যে কথাটা বলছে তার চোখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, মানে একেবারে তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে আমি কিন্তু একটু খুশি হলাম না, তুমি আমাকে কাজটা করতে বলেছো, একটু খুশি হলাম না। তাতে কেউ কারোর কিছু এসেও যায় না, বাড়ির নতুন বউ সে একদম ওরমভাবে তাকিয়ে রয়েছে, মনে মনে ভাববে যে কি অসভ্য মেয়ে রে বাবা, এইটাই ম্যাক্সিমাম ভাবতে পারে, আর তো কিছু ভাববে না। তো তাকে যখন বলা হয়েছে যে এটা করে দাও একটু, কেউ এসছে তুমি একটু চা করে দাও বা কিছু, তাকে যখন ওরকম বলা হলো দেখা গেল যাকেও চাটা এনে দিল সে কোনো কারণে সেই চাটা তার হাতে পড়ে গেল। তো প্রথমবার কেউই কিছু খেয়াল করেনি যে হ্যাঁ এটা তো হতেই পারে, ওর হাত থেকে স্লিপ করে নিজে খেতে গিয়েছিল, হাত থেকে স্লিপ করে তার হাতের মধ্যে পড়ে গেছে বা কোথাও পড়েছে, ঠিক আছে, বা এটা একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ হয়নি বা কিছুই হয়নি। কিন্তু কিছুদিন বাদেই মানুষরা বাড়ির লোকেরা বুঝতে পারলো যে এটাই ভীষণ সর্বনেশা ব্যাপার, যে ওকে কোনো কাজ যদি যে বলবে সে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে মানে তার একটা না একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এবং সেটা ও যে কাজটা করছে সেটার সঙ্গে কোনো না কোনো উপায়ে কানেক্টেড, এরকম একটা কিছু তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এটা দেখে তো সবাই প্রথমে খুব বিস্মিত, এবং তারপরে এগুলো সাধারণত মহিলাদের হাত মানে চোখেই বেশি পড়ে এই প্রবলেমগুলো, কারণ ছেলেরা তো ঠিক ওইভাবে তো তারা তাদের বিজনেস নিয়ে ব্যস্ত ছিল, বা নতুন বউয়ের সঙ্গে তার বাড়ির যারা সম্পর্কে বড় পুরুষরা তারা কি কি তাকে বেশি তো কিছু ইয়ে করে না, খুব ফর্মাল কথাবার্তা বলে বা কিছু। তো একবার তার এক ননদ, ছোট ননদ, সে মানে সে একটু সমালোচনা করে ফেলেছিল, ঠিক আছে, সে একটু বলে ফেলেছিল যে যা বাবা একে তো কিছুই বলা যায় না বা কিছু একটা, আমি বলছি না সমালোচনা করাটা ভীষণ একটা খুব জরুরি বা খুব একটা মহান কাজ, আমি সেটাও বলছি না, কিন্তু সে সেই বৌদির সম্পর্কে কিছুটা সমালোচনা করে, যে মুহূর্তে সমালোচনা করে ও এসে কিন্তু তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, তারপরেই ওই মেয়েটি মানে সাংঘাতিকভাবে আঘাত পায়, হাত ফাতে প্রচণ্ড জোরে লাগে, মানে কিছু একটা হয়। তখন সে বলে যে সে তার মাকে বলে যে মা আমার চোখের সামনে না একটা হুলুস্থুলু হচ্ছে, চারটে বাচ্চা এমন ভয়ঙ্কর কাজ করছে যে আর বলার না, বাবারে যাই হোক। তারপরে বলেছে যে মা এটার পেছনে কিন্তু ও আছে, কিন্তু
ও আছে বললেই তো হবে না, সেটা তো একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার যে আমার আমার যে হাতটা ভেঙে গেল তার পেছনে আমি বললাম যে এ আছে বা বি আছে, কিন্তু সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। ওরকমভাবে বললে তো হবে না, সে হয়তো সেখানে নেই, সে অনেক একদম হয়তো আরেকটা ফ্লোরে রয়েছে, ওরকম বললে তো হবে না। এবার বাড়ির মহিলারা এটা নিয়ে খুব গুজগুজ ফুসফুস শুরু করে দেয় এবং কিছুদিনের মধ্যে এমন একটা সিচুয়েশন ওখানে হয় যাতে দেখা যায় 4 ভাই কিন্তু আলাদা হয়ে যায়, মানে তারা আলাদা হতে বাধ্য হয়। তারা একটা জিনিস ঠিক রাখে, ভাইরা একটা জিনিস ঠিক রাখে বা বাবা মা সবাই মিলে একটা জিনিস ঠিক রাখে, সেটা বাড়ির ভেতরে যাই হয়ে যাক না কেন, আমরা বাইরে কিন্তু বিজনেসের কিন্তু আমরা করব না, ভাগাভাগি করব না বা প্রপার্টি ভাগাভাগি করব না, তাহলে কী হবে, সেটা আমরাই লুজার হব। কারণ এক জায়গায় থাকলে সম্পত্তিটা অনেকটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা যে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেরা সেখানে কোনো ভাগাভাগি করে না, কিন্তু বাড়িতে ঢুকলেই এরকম একটা কিছু, মানে একটা খুব বাজে একটা কিছু হতো। তো সবাই কিন্তু ওকেই সন্দেহ করতে শুরু করে। এবার তার যে বড়, সবচেয়ে যে বড় যা, সে তো একটু বড়, এবং সে বড় মানে তার বেশ কয়েক বছর বিয়ে টিয়েও হয়ে গেছে। সে কিন্তু তার স্বামীকে বলে কনভিন্স করে যে ও কিছু করছে, এই মেয়েটি কিছু করছে। এই মেয়েটির তো সেরকমভাবে মানে আগের পরিচয় জানা যায়নি, ওর হাজব্যান্ড কেন মারা গেছে সেটাও আমরা খোঁজ নিয়ে দেখিনি। মানে ছেলেটা যেহেতু ডিটারমাইন ছিল যে না আমি একেই বিয়ে করব, তো সেখানে কেউই কিছু করেনি, ঠিক আছে। যার ফলে হচ্ছে যে একটা পরিবার জেনে তো বিয়ের ব্যাপারটার সময় তো সবাই পরিবারটাকেই দেখে, ধরে নেওয়া হয় যে সে সেই কালচারে সে বড় হয়েছে ইত্যাদি। তো যাই হোক, তা আমরা তো সেরকমভাবে কোনো খোঁজ টোজ নিইনি, তাহলে কী এসছে এটা, কি মানে এটা কি, এই জিনিসটা কি, এরকমভাবে তাদের মনে খুব তারা খুব বিস্মিত হয়। তখন বিস্মিত হয় না, সেই বড় বউ ঠিক করে যে আমি কিছু একটা স্টেপ নেব। সে তার হাজব্যান্ডকে বলে যে আমি একটু মাজারে যাব, তার কারণ হচ্ছে ওখানে খুব নামকরা কোনো একটা মাজার ছিল, সেখানে আমি যাব এবং সেখানে আমি সাহায্য নেব। তার কারণ একটাই, সে নিজে জানতো যে সে কনসিভ করেছে, তাহলে একদম আর্লি স্টেজ, তাহলে এইটা মানে সে সবচেয়ে নিজেকে ওখানে আনসেফ বলে নিজে ভাবলো যে আমি তো আমার সবচেয়ে আগে ক্ষতিটা হবে, ও আমার ক্ষতি কিছু করতে পারে, এসব বলে সে হাজব্যান্ডকে নিয়ে বেরোলো এবং যথারীতি রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হলো, সেই মিসক্যারেজ হয়ে গেল। এই পরপর এইরকম কয়েকটা ঘটনাতে মানে যে প্রতিবাদ করছে বা যে কিছু এর এগেনস্টে কিছু স্টেপ নিতে যাচ্ছে, তারই একটা ভয়ঙ্কর কিছু হয়ে যাচ্ছে। এইটা যখন হতে শুরু করলো তখন সারা বাড়ি সবাই চুপ, সবাই একটাই সিদ্ধান্ত নিল, কেউ কোনো কথা বলবে না, ওকে কিচ্ছু বলা হবে না, ওকে মানে কোনো দিন কিছু কেউ বলো না, যে এক গ্লাস জল দাও সেটাও বলো না, জল আটকে তুমি মরে যাবে। অর্থাৎ বাবা দরকার নেই, পুরো কাজটাই হচ্ছে অন্য মেড ঠেট দিয়ে করিয়ে নাও, ওকে কেউ কিছু বলো না, মানে ভয় চোটে ওকে মানে সবাই একদম মানে দূর থেকে পুজো করে আর কি, এরকম টাইপের। তো এরকমভাবে চলছে, বলছে ভাই আমি বাড়িতে গেলে আমি কিছু বুঝতেই পারি না, আমার মাথাটাই কাজ করে না, ও আমাকে এমনভাবে মানে মানে আমি ওর প্রভাবে পড়ে যাই, আমি পুরো ওর মানে সেই গ্রাস করে নেয় ও আমার সমস্ত চিন্তাধারা বুদ্ধি, আমি কিচ্ছু বুঝতে পারছি। তুই যে সেদিনকে এসছিস আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার কোনো ফিলিংস হচ্ছে না, বা ফিলিংসটা আমি বাইরে বার করলে আমি জানি তুই মরে যাবি। এই ছেলেটা না অনেকক্ষণ শুনলো, শুনে টুনে বললো কি বলছিস, আমার না কিছুই বিশ্বাস হচ্ছে না, এরকম হয় নাকি, এরকম হয়? বলো তুই দয়া করে এর মধ্যে ঢুকিস না, তুই কিন্তু প্রাণে মরে যাবি, আমি তোকে হারাতে চাই না, তুই আমার ছোটোবেলার বন্ধু, তুই বেঁচে থাক, তোর ওই বাড়িতে যাওয়ারই কোনো দিন দরকার নেই, তুই যাবিই না। তো ছেলেটা তো শুনেছে সবই, ঠিক আছে শুনেছে শুনে ও না তারপর থেকেই ওই বাড়িতে যাওয়ার জন্যে ওর একেবারে মানে আরও ওকে যেহেতু বাধা দিয়েছে, ও বন্ধু যেহেতু বলেছে যাবি না, খবরদার যাবি না, তোর কিন্তু বিশাল হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো ও ভাবলো যে আমি যাব, দেখি না ও আমার কি করে দেখি না, আমিও তো প্রতিদিন পুজো করি, আমিও তো প্রত্যেক দিন মানে সে অনেক কিছু মানে ঠানি আর কি, সে খুব ভক্তি তার আছে, সে খুব ভক্তি ভরে পুজো করে, আমি তো দেখি তো
যে আমি যে এতজন ঈশ্বরের পুজো করছি বা আমি যাদের নিত্য পূজা করছি তারা আমাকে বাঁচাবে না? দেখি তো কি ব্যাপারটা কি, সত্যি একটা মানুষের এরকম একটা বিশ্রী ক্ষমতা থাকতে পারে নাকি? ও গেছে ওই বাড়িতে, এবং এমন সময় গেছে যেখানে ওর বন্ধু বাড়িতে নেই, এই সময় গেছে। তা ওকে দেখে না সবাই সবাই না থমকে যাওয়া একটা যাকে বলে, সেই থমকে গেল। তা ওই মহিলাও, সেও তো থমকাতে থমকাতে, তার তো সে তো থমকেই আছে, সবার ব্যাপারেই থমকে আছে, তার তো কোনো মানে সে কাউকে দেখে খুশি হচ্ছে না রেগে যাচ্ছে, মানে কিছুই তার, অথচ সে কিন্তু মানে সেই অসাধারণ সুন্দরী বলতে যা বোঝায় সেই কিন্তু তাই। সেই মহিলা কিন্তু ওর সামনে এসে ভদ্রতা করে বসলো। ও তখন ইচ্ছা করেই তার দিকে তাকিয়ে বলল, ভাবি আমাকে এক কাপ চা খাওয়াবে? সঙ্গে সঙ্গে ও যেটা ফিল করলো যে সেই মহিলার বা মেয়েটির যে চোখ দুটো, সে দুটো যেন টপ করে যেন মনে হলো দুটো মানে মোমবাতি জ্বলে গেলে বা প্রদীপ জ্বালালে বা একটা ফট করে লাইট জ্বললে যেরকম হয়, ঠিক সেরকমভাবে ওর চোখের মধ্যে দুটো স্পার্ক হলো, এবং সে ওর দিকে পুরো তাকিয়ে রইল। সেও কিন্তু তাকিয়ে রইল, ও তাকিয়ে রয়েছে তার দিকে। ও অসম্ভব মনের জোর নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, দেখি তো আমার কি হয়, এরকম টাইপের, মানে একদম ওপেন চ্যালেঞ্জ, দেখি কি হয়। দেখা গেল ভদ্রমহিলা বলল, হ্যাঁ ঠিক আছে তুমি বসো, আমি দিচ্ছি। মনে হয় এতগুলো সেন্টেন্সের মানে এতগুলো শব্দ মনে হয় সে ব্যবহার করেনি। তো যাই হোক, তারপরে সে উঠে গেল, উঠে গিয়ে সে চা না কফি কি একটা বানিয়ে নিয়ে আসলো, বানিয়ে নিয়ে এসে ওর হাতের মধ্যে দিল। ও নিল, চায়ের কাপটা নিল, এবং ও পরিষ্কার বুঝতে পারলো যেন ওর হাত ধরে কেউ এরম করে দিল, একদম পুরো নিজের গায়ে। ওর পা ফেলে লাফিয়ে, যেহেতু ওর মানসিক প্রস্তুতি ছিল যে এটা আমার গায়ে পড়তেই পারে, ও যেহেতু জানতো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং ওই মহিলা যখন ওর জন্য চা করতে গেছে তখন মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। ও বুঝতে পারলো যে তারা যে যার ঘরে গিয়ে প্রেয়ার করছে যে ঈশ্বর একে বাঁচাও, এর তো এক্ষুনি একটা কিছু অ্যাক্সিডেন্ট হবে। মানে তারাও তো ছোটোবেলা থেকে ওই ছেলেটিকে দেখেছে, ভীষণভাবে ভালোবাসে ছেলেটিকে। সেই মা বা বৌদিরা সবাই দেখা গেলো উঠে চলে গেল। মা বোধহয় একটু বললেন, তোমার কি চা খাওয়াটা খুব জরুরি ছিল, এরকম একটা কিছু মানে একটু বকা আবার অনুযোগের স্বরে বলে তারা কিন্তু ঘর থেকে চলে গেল। মানে ওরা ওরা জানে তো যে এক্ষুনি একটা কিছু হবে, কিন্তু বাধাও দিতে পারলো না, মানে ও তার আগেই বলে ফেলেছে। ও তো ডেসপারেট, এবং ও যে সব জেনে এসছে, ও যে খুব ডেসপারেটলি এটা বলছে, এটা তো বাড়ির লোকেরা বুঝতে পারছে না, তাদের মাথায় আসেনি এটা। তখন তারা জানে যে বন্ধুকে নিশ্চয়ই বলবে না, ওর ছেলে, ওই বাড়ির ছেলে, সে নিশ্চয়ই বাড়ির এত মানে গোপন কথাটা সে নিশ্চয়ই এরকমভাবে বন্ধুকে বলবে না, কিন্তু এটাই ভুল ভেবেছিল আর কি। তো যাই হোক, যথারীতি ও যখন কাপটা ওই যে যা বললাম যে ওর মনে হলো রিচটা ঘুরে গেল, ঘুরে গিয়ে পুরো জিনিসটা ওর গায়ে পুরো গরম, কিন্তু যেহেতু ওর পূর্ব প্রস্তুতি ছিল, একদম স্প্রিংয়ের মতো লাফিয়ে দাঁড়িয়ে গেছে। তার ফলে কি হলো, হলো ও মানে যতটা ওর পোড়া মানে সম্ভাবনা ছিল ততটা কিন্তু ও হলো না। একদম ও তো বাড়ির সব কিছু চেনে, একদম দৌড়ে বাথরুমে গিয়ে একদম পরিষ্কার টরিষ্কার হয়ে তাড়াতাড়ি করে, নিশ্চয়ই ওর লাগলো, ভীষণ লাগলো, ওখান থেকে সোজা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে তারপর ভাবলো না আমি রিস্কটা একটু বেশি নিয়ে ফেলেছি, কিন্তু সেটা মানে মানে পায়ে থাই হাঁটু টাটু এই সমস্ত জায়গাতেই মানে হচ্ছে আর কি। কিন্তু ওই তো বললাম যতটা হওয়া উচিত ছিল, মানে পুরো কাপটাই যদি ওখানে ও যদি লাভটা না মারতো, সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো যদি লাভটা না মারতো, তাহলে একদম ঝলসে যেত বোধহয়। কফিতে বোধহয় দুধের পরিমাণ যেহেতু যেটার মধ্যে যত বেশি থাকবে সেটা তো চট করে স্টিক করে নেয়, তাই না? তো এখানেও তাই হয়েছিল। তো যাই হোক, ও সেই ন্যারোলি এসকেপটা আর কি। ডাক্তার বললো এটা কি হয়েছে, বলছে আমি এরকম কফি খাচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে যাই হোক যা যা মেডিসিন নেওয়াটা সেগুলো নিয়ে সেদিনকেই বা তার পরের দিন ও ওখানকার একটা খুব বড় মন্দিরে চলে গেল। মন্দিরে গিয়ে পুরোহিতকে সবটা বললো যে এই হয়েছে। তা পুরোহিত বললো আমাকে একটু সময় দাও। উনি মন্দিরের ভেতরে চলে গেলেন। ভেতরে চলে গিয়ে হয়তো উনি ধ্যান করলেন বা কিছু এরকম। তিনি কিন্তু খুব একজন নামকরা, তিনি এই সব ব্যাপারে খুবই নামকরা আর কি সেখানকার ব্যক্তি। তো যাই হোক, কিছুক্ষণ বাদে এসে বলল, ওরে বাবা এ তো খুব বাজে ঘটনা, তোমার বন্ধুকে যদি বাঁচাতে হয় এখান থেকে এক্ষুনি সরিয়ে দাও। বললো মানে? বললো
এ তো এসছে একটা কোনো কিছু মানে ওটাকে কী বলে, বদলা নিতে। এ কিন্তু এসছে বদলা নিতে। ও কিন্তু স্বাভাবিক নেই, এবং ও কিন্তু নিজের কাজটা করছে না, ও পজেসড হয়ে আছে, এবং ওর সমস্ত রাগ হচ্ছে তোমার বন্ধু উড়িয়েতে। আমার মনে হয় না ওকে তুমি বাঁচাতে পারবে। তবু আমি একটা জিনিস দিচ্ছি, সেটা যদি সে ধারণ করে, যদি সে, যেহেতু সে অন্য ধর্মের, সে আদৌ এটা বিশ্বাস করবে কি না বা কিছু, তুমি দেখো যদি কিছু করতে পারো, তবে চান্স খুব কম। মানে ওর কিন্তু অর্ধেক মানে প্রাণ কিন্তু ও টেনে নিচ্ছে, এবং ও খুব বেশি দিন মনে হয় ও বাঁচবে না। ও তো প্রচণ্ড মনে আঘাত পায় এবং দৌড়ে এসে বন্ধুকে বলতে যায় যে তুই এরকম ইয়ে কর। ওর বন্ধু কীরকম ব্লান্টের মতো ওর দিকে তাকিয়ে থাকে, দিয়ে বলে না আমি তো এগুলো এটা তো আমি পড়তেই পারবো না, তুই যে জিনিসটা নিয়ে এসেছিস আমি এটা পড়তেই পারবো না, কারণ তো ও আমাকে আজকেই মেরে ফেলবে। বললো আমি তো জানি ও আমাকে মারবে। ও তারপরে ভীষণভাবে ওর বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওকে বাড়ি থেকে মানে যে কোনো ওই মহিলাই হোক বা কেউ কেউ সেটা আটকে দেয় যে না তুমি বাড়িতে ঢুকতে পারবে না। কেন কী বৃত্তান্ত, মানে ভীষণভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ও প্রচুর, আর ওই বা কতদিন, ও তো ছুটিতে গিয়েছিল, তো ওই বা কতদিন ও প্রচণ্ড মানে মনে মানসিক দিক দিয়েও ভীষণভাবে ইয়ে হয়ে যায়। এবং ও যখন এসে আবার চাকরিটা জয়েন করে, 3 দিন কি 4 দিনের মাথায় ও শোনে যে ছেলেটি বাথরুমে পড়ে মারা গেছে, এবং ম্যাসিভ অ্যাটাক হয়েছে এবং সেখানে মারা গেছে। ওর সঙ্গে সঙ্গে, এখন তখনকার দিনে তো টেলিগ্রামের ব্যাপার ছিল, টেলিগ্রাম করে যে প্লিজ তোমরা একটু, আমি যাওয়া অবধি অন্তত তোমরা ইয়ে করো। ওর কাছে মানে ও যখন মানে স্টার্ট করে, ও এসে দেখে যে না তার কবর ঠবর সব হয়ে গেছে, এবং তারা কিছুই করেনি, মানে একটা পোস্টমর্টম করানো বা কিছু, বাড়ির লোক কিচ্ছু করেনি। এবং বাড়ির লোকেরা মানে বাড়ির ওরকম চতুর্থ, মানে 5টি ছেলের মধ্যে সে হয়তো চতুর্থ, মানে বোঝাই যাচ্ছে একটা অল্প বয়সী ছেলে চলে গেলে সেই পরিবারটার উপর দিয়ে কী যায়। তারা একেবারে মানসিক দিক দিয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে এবং বলছে আমরা একটা কিচ্ছু করতে চাই না, আমরা আর কিচ্ছু করতে চাই না। ও যে এই বাড়ি থেকে চলে গেছে, এবং আমাদের যেটা মনে হয় যে ওই বউটার সঙ্গে সঙ্গেই চলে যায় ওই বাড়ি থেকে, এবং ওরা যেটা ওদের যেটা মানে মনের অবস্থা যা, তাতে ওদের মনে হয়েছিল যে বাকিদেরকে যে ও পুরো মানে সব অংশে শেষ করে দিয়ে যায়নি, এটাই যথেষ্ট। তো এই বন্ধু তো ভীষণভাবে ভেঙে ঠেঙে পড়ে, এবং প্রচণ্ডভাবে, যেহেতু ও জানতে পেরে গিয়েছিল যে এই বন্ধু বাঁচবে না, সেহেতু ও নিজেকে প্রচণ্ড মানে কি বলবো, নিজের আত্মগ্লানি হয় আর কি, যে আমি জানলাম তাও আমি ওকে কিছু করতে পারলাম না, আমি ওকে বাঁচাতে পারলাম না। এটা ওর কাছে ভীষণ একটা মানসিক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এর কিছুদিন বাদে ওকে আবার ওই বাড়ি থেকে ডেকে পাঠানো হয় যে একটা অদ্ভুত ঘটনা হয়েছে, তুমি এসো। সেটা ও যখন যায় তখন ওকে জানানো হয় যে বাড়ির যে ছোট ছেলে তার কিন্তু সম্বন্ধ হচ্ছিল। সম্বন্ধ হওয়ার যখন চলছে, তখন একজন ভদ্রলোক আসে সেই মেয়ের বাড়ির কোনো একজন রিলেটিভ, সে না এসে ওদের বাড়িতে এসে, মানে তার বোধহয় ওই ধরনের কিছু চর্চা তিনি করেন। তিনি না 4-5টা ঘোরেন, ঘুরে 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 বলেন এই বাড়িতে তো একটা কিছু হয়েছিল, একটা তোমাদের বাড়িতে একটা কিছু বড় মিসআপ হয়েছে। বলছে হ্যাঁ মিসআপ বলতে তো আমার এরকম এই মানে ও মা বাবা বলেছে যে হ্যাঁ আমাদের এরকম চতুর্থ ছেলে মারা গেছে, বলতে তার ছবিটা আমাকে দেখাবে, সেই ছবির মধ্যে সেই তার বউ রয়েছে। বলো ও বাবা, সবই তো বুঝলাম। সে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো, দাঁড়িয়ে থেকে টেকে বললো ওহো, এ তো ভীষণ বাজে ঘটনা, খুবই বাজে ঘটনা। তখন এই যখনই বলেছে খুবই বাজে ঘটনা, তখনই ও মা বাবাকে সরিয়ে দিয়ে বোধহয় ওই ছোট ভাই আর বোধহয় তার ওপরের ভাই, এরকম তারা দুজন দাঁড়িয়েছে যে বড়দের শুনতে হবে না। মানে ওই ছেলেটির পূর্ব যে কাজগুলো, আগের যে বিয়ের আগের যে কাজগুলো, সেগুলো তো মোটেই মানে তুলসী পাতা টাইপের, ধোয়া তুলসী পাতা ছিল না, বরঞ্চ যথেষ্টই আষ্টে গন্ধ ছিল সেটাতে। তো সেই জন্য তারা বলে যে না না ঠিক আছে আমরা ইয়ে করি। এবং সেই ছোট ছেলেই কিন্তু ওকে, ওই বন্ধু, ও যেহেতু ভীষণ বন্ধু, তাকে ডেকে নিয়ে যায় যে আমার যে শ্বশুরবাড়ির একজন, তিনি যে ঘটনাগুলো বলছেন সেগুলো তোমার জানা উচিত, তুমি যেহেতু ওর সবচেয়ে বেশি ভালো বন্ধু ছিলে, তো তুমি জানাও। কিন্তু তাদের একটা অদ্ভুত ব্যাপার ছিল, এই ছেলেটি কিন্তু
তার যে এই যে মৃত বন্ধু, তার চরিত্রের যে এরকম একটা স্খলন হয়েছে, বা সে যে এরকমভাবে পাল্টে গেছে, যে সে এরকম বাজে বাজে কাজ করছিল, এই ছেলেটা কিন্তু তা জানতো না। ও পড়াশোনাও করেছে বাইরে, তারপর চাকরি নিয়ে বাইরে চলে গেছে। ওর ধারণা যে ও যদি থাকতো হয়তো ছেলেটি এরম এরম বকে যেত না। তো যাই হোক, ও যখন গিয়ে শুনেছে আর কি, যে ওই ভদ্রলোক যখন বলেছে যে এই যে মহিলাটি, সেই মহিলাটির উপর একটা আত্মা ছিল, যে আগে ওই ছেলেটির দ্বারা প্রতারিত হয়েছিল, এবং সে সম্ভবত সে কনসিভ করেছিল এবং সে সুইসাইড করে। এরকম কোন মেয়ে আছে? তা এই ওর ছোটো ভাই ভেবেছে বোধহয় এ জানে। ও তো কিছুই জানে না এই ব্যাপারটা। আমার সম্পর্কে ও বন্ধুর সঙ্গে কোনো দিন আলোচনাও হয়নি, বা ও ঠিক ওই টাইপের ছেলে না, তো সেই জন্যে ওর বন্ধুকে কোনো দিনই কিছু জানায়নি। এবং সেখান থেকে সেই যে মহিলার যে সেই বদলা নেওয়ার জন্যে সে এর উপর ভর করে, এবং না মেরেও যায় না, মেরে সেটা পুরোপুরি প্রতিশোধটা নিয়ে তারপর সে চলে গেছে। এবং বললো এরপর কিন্তু ওই মহিলাও বেশি দিন বাঁচবে না, কারণ তারও কিন্তু আয়ু অনেকটাই কমে যাবে। মানে জানিয়েছে, ক্লোজ তাদেরকে জানিয়েছে, কিন্তু ইয়ে করেনি, মানে এটাতে তো ওর কিছু করণীয় ছিল না, এটাই বক্তব্য আর কি। যে ওর সেরা বন্ধু, সে ভীষণই ছোটোবেলার থেকে ভীষণ পছন্দের বন্ধু, খুব প্রিয় বন্ধু, কিন্তু ওর কিন্তু কিছু করার ছিল না, বা ও এই এপিসোডটা জানতোই না যে ওর বন্ধু যে আবার এই ধরনের কাজগুলো করেছে, ও জানতো না। আর এটা একটা অদ্ভুত ঘটনা যে পুরো এপিসোডটা, মানে ওই মেয়েটির সঙ্গে তার সেই ছেলেটি দেখা হলো, তাকে ভীষণ ভালো লেগে গেল, তারপরে বিয়ে করলো, তারপর সম্পূর্ণ তার একেবারে যাকে বলে ঘাড় মটকে দেওয়া আর কি, ঠিক সেই রকমটা হলো। পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেল এরকম। আবার সেটা আবার যেটা যিনি ধরলেন, তিনি আবার ছোট ছেলের যে হবু শ্বশুর বাড়ি, সেখানকার একজন লোক। মানে সব কিছুই কিন্তু অদ্ভুতভাবে ব্যাপারটা, ঘটনাটা ঘটেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি আবার হঠাৎ করে দেখতে পাচ্ছি সবগুলো জিনিসগুলো। এক সেকেন্ড, আমি এটা একটু সরিয়ে দিই। ওরে বাপরে, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, রিভেঞ্জ নিয়েই ছাড়লো। এটা তো এই ক্ষমতাটা তো সবার থাকে না, না। এটা যদি হতো যে যার দ্বারা প্রতারিত হলো বা খুন হলো বা এই ধরনের কিছু, সে যদি এসে নিজে ডাইরেক্ট প্রতিশোধটা নিয়ে নিত, বদলাটা নিয়ে নিত, তাহলে বোধহয় পুলিশ ডিপার্টমেন্টের আর কোনো কাজই থাকতো না, তাই না? সেটা যে কেন হয় না, সেটা হলে ভালোই হতো। তাহলে মানুষ কিন্তু একটা অন্যায় করার আগে 10 বার ভাবতো যে বাবারে আমি এটা কি করব, ওকে কি মারবো, বা ওর কি কিছু প্রতারণা করব, তাহলে তো ও আবার মরে গেলে ও তো আবার আমাকে ছাড়বে না। এটা হলে কিন্তু ভালোই হতো। আচ্ছা, এরপর একটা ঘটনা বলি। এটা একেবারেই পশ্চিমবঙ্গের ব্যাপার। এটা 1 নম্বর, এটাই আমি শেষ করলাম। 1 নম্বর অনেকটাই বড় না গল্প ছিল। আজকের গল্পগুলো বেশিরভাগই একটু বড় বড়, ছোট গল্প আজকে খুব একটা নেই বললেই চলে। আচ্ছা, এরপর একটা বাঙালি ফ্যামিলির কথা বলবো। তারা কলকাতারই একটা জায়গায় তারা থাকতেন। এটাও কিছু কিছু বছর আগের ঘটনা আর কি। তো সেখানে একটা কাপল, তাদের বিয়ে হওয়ার পর প্রায় 8-10 বছর হয়ে গেছে, তাদের কিন্তু কোনো ইস্যু নেই। এবং তারা বহু মানে ডাক্তার বদ্যি, এবং তারপরে কি হয়, ডাক্তার বদ্যি হওয়ার পরেই যখন তারপরেও মানুষ মানে তারা হয়তো বলে যে না সবই ঠিক আছে, হবে হবে, কিন্তু হচ্ছে না, এইরকম যখন হয় তখন সবাই একটু ঈশ্বর ভক্ত হয়ে পড়ে, ঈশ্বরের দরজায় যায়। তখন সেইভাবে তারা যখন সমস্ত জায়গা অনেক মানে মানত টানত করে টোরে আলটিমেটলি একটি ছেলে হয়। সেটা কিন্তু বিয়ের প্রায় 9-10 বছরের মাথায়।
হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে সুমিরয়, উম, এটা কিন্তু হচ্ছে, আমি দেখছি আমার নোটিফিকেশান পাচ্ছেন না, অনেকেই পাচ্ছে না, কেন পাচ্ছে না কে জানে, বুঝতে পারছি না। এটা আমাকে অনেকেই জানিয়েছেন যে প্রোগ্রামের নোটিফিকেশান তারা পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, কিছু একটা ইস্যু আছে। আচ্ছা, এরপর হচ্ছে যখন আর যা হয়, এই এই মানে অতিরিক্ত আদর ভালোবাসা এবং অতিরিক্ত মানে প্যাম্পার করে সেই ছেলেটি বড় হয়। এদের যে ভীষণ সচ্ছল পরিবার, মানে মানে বড়লোক বলবো না, কিন্তু ভালো ভালো পয়সা করিয়ে আছে এরকম। তো সেই ছেলেটি কিন্তু যথারীতি মানে একটি আধা উচ্ছন্নে যাওয়া একটি পাজি ছেলে হয় আর কি, অতিরিক্ত আদরে বাঁদর হয়ে যায়। তো সে কি করে, ওরকম যখন তার 18-19 বছর বয়স, মানে সবে সে মানে একটু বড় হয়েছে, সে সঙ্গে সঙ্গে নিজের পছন্দ মতো একটি মেয়েকে নিয়ে চলে আসে যে আমি একে বিয়ে করব। ভদ্রমহিলা তো বলে আমি কিছুতেই এটা মানবো না, তোমার জন্য আমি আমার মানে বহু তুমি মানে আকাঙ্ক্ষার ফসল আর কি, তুমি বহু পরিশ্রম বহু খাটনি করে আমি তোমাকে পেয়েছি, তুমি তো এই জিনিসটা করতে পারো না আমার সঙ্গে। সে কে কার কথা শোনে, সে ছেলে বলে অসম্ভব, আমি তো বিয়ে তো করেই ফেলেছি, আমি কোনো কথা শুনবো না ইত্যাদি, বিয়ে হয়ে গেলে তো আর সত্যি কিছু করার নেই। তখন ওরা যা করে, ওই ভদ্রমহিলা মানে এতটাই আঘাত পান, উনি কিন্তু ওকে বাড়ি থেকে দূর করে দেন। তোমরা যেখানে ইচ্ছা যাও, আমি তোমাদের মানিও না, আমি তোমাদের চাইও না, তোমরা দূর হও। যাই হোক, ও তো বাড়ির থেকে বার করে দেয় এবং যথারীতি ওরা গিয়ে কিন্তু জেদের মাথায়, এই সময় তো মানুষ ভীষণ জেদ দ্বারা পরিচালিত হয়, মানে তখন তো ঠিক অন্য ভাবনাগুলো আসে না। তো এরকম যখন হয়েছে, তখন সেই মানে সেই ছেলেটি আর মেয়েটি অত্যন্ত স্ট্রাগল করতে থাকে। তার যে বাপের বাড়িও যে একটা খুব ভালো একটা অবস্থাপন্ন, যে তারা দেখে নিতে পারবে বা কিছু সেরকম কিন্তু ছিল না। তো তার ফলে ওদের যথেষ্ট অর্থনৈতিক দিক দিয়ে প্রবলেমে পড়তে হয়। 18-19 বছরের পড়াশোনা ভালো না জানা ছেলে মেয়েকে কে চাকরি দেবে বা সে কী রোজগার করবে, এরকম যখন তারা প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে চলতে থাকে, তখন আবার কিছুদিন বাদে মায়ের মন তো সে আবার গলে গেছে। তো সে কি সরে একটু গা থেকে, আমার ঘাড়ের উপর একজন এসে বসে আছে, যাই হোক, তো সেখানে ওর মা কিন্তু মানে যখন জানতে পারে যে ছেলে এরকম অবস্থা, তখন কিন্তু মাঝে মাঝে সে কিছু কিছু টাকা পাঠাতো। এরপর একবার ওর কাছে খবর আসে যে মা গুরুতর অসুস্থ, শিগগিরই বাড়িতে চলো। তো তখন কিন্তু ছেলে তখন তো সে ছুটে যাবেই, তখন ওর কাছে যায়। তখন মা একদম চোখের জলে কেঁদে টেঁদে বলে যে তুই আমাকে ছেড়ে যাস না, তুই চলে গেলেই আমি মরে যাবো, তোরা দুজনে থেকে যা। তা বাইরে থাকলে তো ভীষণই কষ্ট হচ্ছিলো, আর মাই তাড়িয়ে দিয়েছিলেন। তো তখন ছেলেটি সানন্দে বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। এবার যেটা হয়, এটা তো মানে বহু জায়গায় আমি এই ঘটনা শুনেছি এবং এখনও বোধহয় এই জিনিস হয়, আমি সঠিক জানি না, মানে কি যাদের কাছেই শুনি এরকম শাশুড়ি তো শুনেছি আমি ঘটনাটা। আমি জানি না রিসেন্ট যারা ইয়ে হচ্ছেন বা যারা শাশুড়ি হচ্ছেন এখন, তারা আশা করি এতটা এরকম নয়, আশা করি। তো তিনি কি করেন, ওই বৌমাকে মানে 24 ঘন্টা সামনে বসিয়ে রেখে দেন। মানে সে যদি একটু উঠে যায়, মানে তারও তো, সেও তো মানুষ রে বাবা, সে তো এক জায়গায় কতক্ষণ বসে থাকবে, তাহলেই সে বলবে আমার ওরে বাপরে, আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, পা টেপো আছে, সে পা টিপে দিল, ওরে বাবারে আমার সারা গায়ে ব্যথা, মানে সে নড়তে পারবে না কোনো মানে পৃথিবী উল্টে গেলেও সে ইয়েতে উঠতে, সেটা কতদিন ভালো লাগে। একটা নতুন বিবাহিত মেয়ে, সে তো আর শাশুড়িকে বিয়ে করে আসেনি, সে তো তার খুব স্বাভাবিক, সে তার হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাতে চাইবে। তো এরকম যখন হতে থাকে, তখন ওর মানে ওকে মানে শাশুড়ি ঘুমোচ্ছে হয়তো, ও আস্তে আস্তে পা টিপে টিপে হাজব্যান্ডের সঙ্গে গিয়ে দেখা করে হয়তো কিছু কথা বলছে, ও একেবারে মানে মাত মাত করে চিৎকার। সে ভদ্রমহিলার মানে ঘুম হতো না যে এই বোধহয় বউ চলে গেল রে, এই বোধহয় বউ আমার ছেলের সঙ্গে গিয়ে কথা বলে ফেললো, এই বোধহয় আমার ছেলে গেল, এরকম আর কি। তো সেই ছেলে আবার সে প্রচণ্ড চিৎকার টিৎকার এরকম যখন হয়, তখন একদিন মেয়েটা খুব ভীষণ রেগে যায়
এটা আবার কী কাণ্ড, তুমি এরকমভাবে চিৎকার করছো কেন? অদ্ভুত ব্যাপার, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কি কথা বলতে পারবো না? আমার কি কোনো, আমি কি মানে কী ব্যাপারটা কী, মানে খুব জোর সে ঝগড়া করে ফেলে। স্বাভাবিক, খুব স্বাভাবিক ঘটনা, আমি মেয়েটিকে একটু দোষ দিচ্ছি না। যে কোনো মহিলাই তাতে, যে কোনো মেয়েই তাতে রেগে যাবে। তখন ভদ্রমহিলা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন, মারাত্মক উত্তেজিত হয়ে পড়েন, মানে উনি ভাবতেও পারেননি যে ও এইভাবে মানে প্রতিবাদ করে উঠবে, যার ফলে উনি কি হন, মানে প্রচণ্ডভাবে ওনার প্রেশার বেড়ে যায় এবং সেই রাত্রেই কিন্তু ওনার অ্যাটাক আসে এবং উনি মারা যান। তো নিশ্চয়ই একটা মৃত্যু, ভীষণ আনফর্চুনেট ব্যাপার, কিন্তু কেউ কিন্তু মেয়েটিকে কিছু বলেনি, কারণ উনি সত্যিই খুব অত্যাচার করতেন আর কি, মেয়েটা একদিন রাগ করতেই পারে এরকম আর কি ব্যাপারটা। কিন্তু যে মুহূর্তে তিনি মারা গেলেন, এই মেয়েটি বুঝলো যে এতদিন তার যে শত্রুতা ছিল, বা তাকে যে দেখতে পারতো না, বা যে ব্যক্তিটা তাকে ঘৃণা করতো বা একদমই দু চোখে দেখতে পারতো না, সে ছিল একটি জীবিত মানুষ। কিন্তু সে এখন যে স্টেটে গেছে, তার যে মানে পরলোকে গিয়ে সে কিন্তু একই তার মানসিকতা রয়ে গেছে, আর সে ভীষণভাবে এই বাড়িটার মধ্যে রয়েছে। এই অনুভূতিটা নিশ্চয়ই ভালো না। একটা মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হতেই পারে, আর আমরা খুব আরাম করে ভেবে নিতে পারি যে অমুকে আমাকে পছন্দ করে না, বা এর তাতে আমাদের একটা মানসিক কষ্ট হতে পারে, বা আমরা বিব্রত হতে পারি, বা খুব দুঃখ পেতে পারি, এই পর্যন্ত। কিন্তু ভয় ব্যাপারটা, যে এবার ভয় বা আতঙ্ক, সেটা তো হবে না। কিন্তু এবার যেটা মেয়েটির ভাগ্যে জুটলো সেটা হচ্ছে ভয় বা আতঙ্ক। এবং আরেকটি জিনিস ও খেয়াল করলো, ওর হাজব্যান্ড পুরোপুরি পাল্টে গেল। ও হাজব্যান্ডকে আর চিনতে পারছে না। সে অসম্ভব রাগী, প্রচণ্ড খিটখিটে, খুব মানে সাধারণ কথাতেও সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। এবং এরকমও হয়েছে যে ওকে হয়তো ধরে মেরে দিল, মানে মানে চরম একটা। কিন্তু মেয়েটির কোনো যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই মানে মার কাছে যেতে পারে, কিন্তু তাদের পারিবারিক অবস্থা এমনই মানে করুণ বলবো আর কি, যে তারা যে একেবারে মেয়েকে ফেরত নেবে মানে তারা যে শেল্টার, ফেরত নেওয়ার শব্দটা ঠিক নয়, তারা যে শেল্টার দিতে পারবে, ও বুঝলো যে আমি কিন্তু ওখানে গিয়ে কোনো শেল্টার পাবো না। তো যা হয়, প্রথমেই সে প্রচণ্ডভাবে ব্যাপারটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কিন্তু মারধর কিন্তু কেউ অ্যাডজাস্ট করতে পারে না, কোনো দিন পারেনি, কোনো দিন হয় না। খুব প্রচণ্ড অবাস্তব কথা ওটা। তার কারণ প্রত্যেকেরই একটা আত্মসম্মান ব্যাপার তো থাকে, সেটা ভেঙে গেলে তো তার মানে রিলেশনটাই তো ভেঙে গেল। একজন আরেকজনকে দুর্মুষ করতে চাইছে, সেখানে কি সে মাটি কতদিন সহ্য করবে, পৃথিবী বা কতদিন সহ্য করে, তো সেরকম আর কি অবস্থাটা হয়ে যায়। যাই হোক, এরপরে যেটা ছেলেটার যেটা ভয়ঙ্কর একটা চারিত্রিক একটা জঘন্য জিনিস ওর কাছে ও বুঝতে পারে, সেটা হচ্ছে সে তার বাইরে মানে কোনো অ্যাফেয়ারে সে জড়িয়ে গেছে। এবং যখনই সে অ্যাফেয়ারে জড়িয়ে যায় তখন কি হয়, তখন তো সেই ঘরে একজন বাইরে একজন, এই ব্যালেন্স আনতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই যে জিনিসগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে বাড়ির বউকে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয় যাতে সে বেরিয়ে যায়। কারণ বাইরে তো সে তার সেই কমিটমেন্টের সেই মহিলা, সে তো বাড়িতে এন্ট্রি চাইবে, খুব অবভিয়াস ব্যাপার। তখন তাকে যদি হাঁটাতে না পারে, এবার যদি এই যদি তাকে নাড়াতে না পারে, ওই কী বলে, ওই বউকে যদি, তখন তার অত্যাচারটা দিনের পর দিন বাড়তে থাকে। সে নানান রকম ইস্যু করে তার উপর নানান রকমের মানসিক নির্যাতন সে করতে থাকে। এরপর একদিন মেয়েটি বুঝতে পারে যে সে কনসিভ করেছে, এই অবস্থার মধ্যেও সে কনসিভ করেছে। কনসিভ করার পর বোধহয় মানে তার স্বাভাবিকভাবে প্রথম দিকে তো ভীষণ শারীরিক প্রবলেমগুলো থাকে, বেশ কিছু অস্বস্তিকর অবস্থা থাকে, তখন সে তার মাকে ডেকে পাঠায়। মা যখন আসছিলেন ওর বাড়িতে, ওর বাড়ির কাছাকাছি এসে মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন মাকে বাধ্য হয়ে ফেরত যেতে হয়, মানে বা কেউ এসে নিয়ে টিয়ে যায় এরকম। ও তো একবারে মহা আতান্তরে পড়ে, এ তো মহা ঝামেলার ব্যাপার হলো। তো এক সেকেন্ড, হ্যাঁ আমার ভীষণ কাশি আসছে।
তার এরপরে যখন ওর ও হ্যাঁ, যেটা বলছিলাম, ওর মা ওখান থেকে চলে গেলেন। আর সেইটাতে ও এত উত্তেজিত হয়ে পড়লো যে সেই রাত্রেই কিন্তু ও বুঝতে পারলো যে একটা খুব বাজে ঘটনা ঘটে গেল আর কি, ওকে হসপিটালাইজড হতে হলো এবং জিনিসটা বাঁচলো না। এই ঘটনা পরপর ওর সাথে 3বার হলো, 3বার পরপর, মানে 6 মাস 8 মাস এই অন্তর অন্তর এই বাজে ঘটনাটা ওর সঙ্গে 3বার হলো। তখন ও দেখছে যে ওর মানে কঙ্কালসার দেহ হয়ে যাচ্ছে। এটা তো একজন মহিলার পক্ষে একটা ভয়ঙ্কর ড্যামেজ এটা শরীরের। কারণ সবাই জানে যে একটা বেবি বার্থে একটা মায়ের শরীরে যত না প্রবলেম হয়, মানে প্রবলেম বলবো না, সেটা খুব ন্যাচারাল ঘটনা, তাতে যা তার ড্যামেজ হয় সেটা থেকেও কিন্তু এই ধরনের মিসক্যারেজ বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আরও ক্ষতিকারক ব্যাপারটা। তো যাই হোক, সেটা কারণ তার পেছনে একটা মানসিক অশান্তির ব্যাপারটা থাকে। একটা বেবি মানে তো মা তখন মানে প্রচণ্ড এর চেয়ে আনন্দযুক্ত কিছু থাকতেই পারে না। কিন্তু সেটা তো মিসক্যারেজের বেলায় তো পুরো উল্টো, ওই কষ্টের সঙ্গে তো কিছুর সঙ্গে তুলনীয় নয়, সে সন্তান হারালো। তো খুব স্বাভাবিকভাবেই এই মেয়েটি একেবারে রোগা হতে হতে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, এবং সেই সমানুপাতে তার হাজব্যান্ডের মিসবিহেভও সমানুপাতে হারে বেড়ে গেছে। এর কিছুদিন বাদে ও থার্ডবারের বা যেটাতে ও সবচেয়ে মানে বুঝলো যে এই বাড়িতে থাকলে আমি আদৌ কোনোদিন মা হতে পারবো কিনা, সেটা হয়েছিল যে ও যখন রান্না করছিল, ও পরিষ্কার বুঝতে পারলো রান্না করতে করতে কিছু একটা আনতে যাবে বা কিছু, ওই রান্নাঘরের যে চৌকাঠ বা ওই জায়গাটাতে ওকে প্রবল জোরে কেউ পেছন থেকে একটা ধাক্কা মেরেছিল। একদম হুড়মুড় করে গিয়ে ও পড়ে। সেটা কিন্তু ওর প্রায় 4 মাস মতো হয়ে গিয়েছিল। তখন কিন্তু এইভাবে জিনিসটা মানে একেবারে বলা যেতে পারে মার্ডার হলো আর কি, ওর বেবি মার্ডার হলো কারোর দ্বারা, কিন্তু সে মানুষ নয়। এই রকম যখন হতে থাকে ওর মধ্যে মানে অসম্ভব একটা মানে কষ্ট, এবং সেই কষ্টটা ওর কাছে মানে এই যতবার এই জিনিসটা হচ্ছে ততবার ওর মা ওর কাছে আসার চেষ্টা করছে, ওর মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আর কি। তো ও তো বুঝতে পারছে যে ওর মা এবার বুঝতে পারলেন যে এর কিছু না একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা ঠিক স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তখন এর মধ্যে ওর শরীর এত খারাপ হয়ে গেল, তখন সবাই বাদও উঠে কিছু কাজ করতে পারতো না, সারাক্ষণ শুয়ে থাকতো, মানে ভীষণভাবে ও অসুস্থ হয়ে পড়লো। তখন একটি মেয়েকে রাখা হলো যে সে বাড়ির কাজগুলো করবে, ওকেও একটু সেবা শুশ্রূষা করবে ইত্যাদি ইত্যাদি। যখন এই ঘটনাটা ঘটলো, সেই মেয়েটি এসে বলল, বাপরে তোমাদের বাড়িতে আমি তো থাকতে পারবো না। বললো কেন? সে বোধহয় 7 থেকে 10 দিন কোনো রকমে ছিল। সে মানে বললো অসম্ভব, তুমি কাউকে দেখতে পাও না? বলছে কাকে দেখতে পাও? বলছে একটা বুড়ি যে ঘুরে বেড়ায়, চারপাশে তো একটা বুড়ি ঘুরে বেড়াচ্ছে, এবং সে আমাকে তো রীতিমতো চোখ ইয়ে করে ধমক টমক দিচ্ছে, মানে সে তো একেবারে সাংঘাতিক জিনিস। আমি এখানে তার কাজ করতে পারবো না, আমি কালকে থেকে আসবো না। সে প্রচণ্ড ভয় টয় পেয়ে সেই বাড়ি থেকে সে চলে গেল। এর ফলে মেয়েটার মানে একটা যেটুকু রিলিফ হচ্ছিল যে চলো একজন তাকে হেল্প করছিল বা কিছু, ওর সেটাও চলে গেল। মানে ওর মতো দেখা গেল, মানে ওর ঘটনাটা শোনার সময় আমার একটাই ফিলিংস হয়েছে যে মানে পৃথিবীর যাবতীয় দুর্ভাগ্য এক জায়গায় করে মানে শরবত করে ওকে খাওয়ানো হচ্ছে, ঠিক সেই রকম আমার একটা অনুভূতি হয়েছিল যে মানুষের মানে সব কটা জিনিস নেগেটিভ হয় কী করে? মানুষের তো কিছু পজিটিভ জিনিস থাকবে, মানুষ নাহলে বাঁচে কী করে? কী আশায় বাঁচবে? একটা আশা তো থাকে। ওর জীবনে কোনো আশার কোনো জায়গাই ছিল না, নিরাশা আর হতাশা। যাই হোক, এরপরে যেটা হলো সেটা একটা চরম জায়গায় গেল। এরপরে যে জিনিসটা হলো সেটা কোনো মহিলার পক্ষে অ্যাডজাস্ট করা অসম্ভব। সেটা হচ্ছে ভাড়াটে নাম করে ও ওই সেই মানে ওর হাজব্যান্ড যে মেয়েটির সঙ্গে ইনভলভ তাকে এনে বাড়িতে তুললো। এটা একজন স্ত্রী হয়ে দেখা মানে সবাই গেস করতে পারছে যে ব্যাপারটা কি কতটা অত্যাচারের পর্যায়ে চলে গেল। ও কিন্তু 2-1 দিনের মধ্যেই বুঝে গেল এটি হচ্ছে সেই মেয়ে। তখন ও একদিন বাপের বাড়িতে চলে আসলো
এসে ও সবটা মাকে খুলে বললো। এতদিন এত বছর আমি বুঝতে পারি না কেন এত বছর মানুষ চেপে চুপে রাখে নিজের কাছে। তো ও সেদিনকে সমস্ত ঘটনাটা ওর মাকে বলল। মা তখন বলল আমি আর কোথাও, ওর মা না ওর বৌদি, সে বলল তো তুই এক্ষুনি চ, আমার সঙ্গে চ, আমি দেখছি ব্যাপারটা। এটা তো স্বাভাবিক জিনিস না। এবং মানে কোনো একটা শক্তি, মানে সে একদম চায় না যে তার, মানে অবভিয়াসলি সেটা ওর শাশুড়ি হবে, যে সেই স্বামীর সঙ্গে, মানে ওর স্বামীর সঙ্গে, মানে তার ছেলের সঙ্গে বৌমার কোনো ধরনের কোনো বন্ডিং হোক, উনি হতে দেবেন না। তাহলে দেখা যাক কী করা যায়, চল বলে সেখানে একটি বড় মন্দির ছিল, সেখানে যায়। মন্দিরের ভদ্রলোক সমস্ত শুনলেন, শুনে বললেন যে একটা কাজ করো, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি যাতে তোমার উপর ডাইরেক্ট কোনো আক্রমণ না হতে পারে, কারণ এর পরেও যদি তুমি আবার কনসেপ্ট করো বা কিছু, তাহলে সেটা যাতে নষ্ট না হয় আমি সেটুকু ব্যবস্থা করে দিতে পারি। তবে এ অত্যন্ত পাওয়ারফুল। এর মধ্যে কিন্তু ওর প্রায় 2.5 বছর মতো হয়ে গেছে, মানে শাশুড়ির মৃত্যুর পর প্রায় 2.5 বছর মতো হয়ে গেছে। মানে এত বছরে ও ভীষণ পাওয়ারফুল হয়ে গেছে। ওকে ওই জায়গা থেকে নড়ানো মানে সাংঘাতিক ব্যাপার। ওকে ওখান থেকে নড়াতে গেলে আবার নতুন আমাকে কাউকে সেখানে অন্য কোনো নেগেটিভ এন্টিটি ওখানে ঢোকাতে হবে, সেটা আমি করব না। সেটা তাহলে তো ওই বাড়িতে কেউ বাঁচবে না, সেটা আমি করতে পারবো না। সেই জন্য যেহেতু উনি একটা অসাধারণ শক্তিশালী একটা ব্যাপার হয়ে গেছে, সেখানে আমি তোমাকে ম্যাক্সিমাম বাঁচানোর চেষ্টাটা করতে পারি। এর বেশি মানে তোমার যদি আবার বেবি আসে তাহলে সে যাতে বাঁচে সেই ব্যবস্থাটা আমি করতে পারি, আর কিন্তু কিচ্ছু আমি করতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে তাই হোক। তো তখন ওকে একটা জিনিস দেয় যেটা তুমি ধারণ করো, সেটা ও পড়ে আসে এবং যথারীতি সেটা ওর হাজব্যান্ডের চোখে পড়ে। এবং সে বলে তুমি তাহলে মানে আমাকে না জানিয়ে তুমি ইয়েতে গেছিলে এবং তারপর মন্দিরে গিয়েছিলে, তোমার এতটা সাহস! যদি এখানে মা থেকেও থাকে, সে তো আমার মা, তার বাড়িতে রয়েছে, তুমি কে? যুক্তি দেখো, আমার মা তার বাড়িতে রয়েছে, তাহলে ও তো বলছে আরে ভাই মানে মানুষ হলে তো তাকে তো আমি কোনোদিন কিছু ইয়ে করতাম না। মানুষ তো হলে থাকতেই পারতেন, আজীবন থাকতেন, 1000 বছর থাকুন, তাতে কিন্তু এটা তো মানুষ নয়। বলছে একদম বাজে কথা আমি শুনতে চাই না, বলে ওকে বেধড়ক মারে। বেধড়ক মারে শুধু না, ওকে যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা ছুঁড়ে ফেলে দেয় বাইরে। ও যখন তার পরের দিন আবার ওর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর যখন আবারও যখন ইয়েতে যায়, ওই ইয়ের কাছে যায়, লোকটার কাছে যায়, সেই মন্দিরে যায়, সেই মন্দিরে ভদ্রলোক বলল ওটা তোমার গা থেকে খুলে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, তুমি এই মুহূর্তে ওই বাড়ি থেকে চলে এসো, তুমি কিন্তু বাঁচবে না। ওই বাড়িতে থাকলে তোমার প্রাণের কোনো গ্যারেন্টি নেই এবং তোমাকে কিন্তু মারবে। এবার তুমি টার্গেট হয়ে গেছো, কারণ ও যে কাজটা করলো সেই কাজটা কিন্তু ওকে দিয়ে ওর মা করিয়ে নিল, ওই জিনিসটা তোমার গা থেকে খুলে নেওয়া হয়েছে। তাহলে সে তার পাওয়ারটা তুমি ভেবে দেখো। আমার কিচ্ছু করার নেই, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে এসো, তুমি যদি বাঁচতে চাও, তোমার কিন্তু অনেক আয়ু আছে, ওখানে আমি কিচ্ছু করতে পারবো না। সে একদম পুরো সারেন্ডার করে দেবে, আমি কিচ্ছু করতে পারবো না, তোমাকে কিচ্ছু মানে তোমাকে বা তোমার মানে যদি বাচ্চা আসে তো আমি কিচ্ছু করতে পারবো না, তুমি এক্ষুনি আমি একটা ইয়ে দিচ্ছি, তুমি এক্ষুনি যাও, জামা কাপড় নিয়ে বেরিয়ে চলে এসো। এবং যখন ওর বাড়িতে ওরকমভাবে বৌদি দাদাদের সামনে যখন ইয়ে বলেছে, তারা কিন্তু, ওর কপাল ভালো, তারা কিন্তু একদম বলে যে হ্যাঁ তুই এক্ষুনি যাবি, জিনিসগুলো নিয়ে চলে আসবি। মানে আমরা চাই না যে আমাদের ছোট বোন এইভাবে মারা যাক। আমরা মানুষের সঙ্গে লড়াই করতে পারতাম, কিন্তু এটা তো এটা কী জিনিস রে বাবা। তো তখন ও কিন্তু ওই বাড়ি থেকে চলে আসে এবং চলে আসার বেশ কিছুদিন বাদে ও তো ডিভোর্স ফাইল করে। তখন মানে এর মধ্যে ওকে ওই বিউটিশিয়ান কোর্স হানো তানো ওই সমস্ত ভর্তি হয়েছে, যে তুই মানে ধরে নে এই তোর লাইফের এই যে 5-6টা বছর বা 3-4টে বছর এটা তুই তোর গেল, কিন্তু তুই এত বাচ্চা মেয়ে, এমন কিছুই হয়নি, তুই আবার নতুন করে লাইফে একটা রিস্টার্ট দে ইত্যাদি বলে তার ফ্যামিলি কিন্তু তার পাশে দাঁড়ায়। ও যেটা ভেবেছিল যে হয়তো ওরা আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু তারা কিন্তু দাদা বৌদিরা কিন্তু দেখা গেল যে তার সমস্ত বিপদে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়লো এবং ওইটাই বললো যে তুমি চলে এসো। তুমি আজকের দিনে দাঁড়িয়ে একটি মেয়ে যদি মোটামুটি একটু হাতের কাজ যদি সে শিখে নেয়, সে নিজের খরচা সে অনায়াসে চালিয়ে নিতে পারবে এবং সে কটা দিন আমরা সম্পূর্ণ সাপোর্ট তোমাকে দেব। তারপরে তো ও চলে আসে এবং বেশ কিছুদিন বাদে ওর বেশ কিছু জিনিস ছিল আর কি ওই বাড়িতে, সেটা নিতে যখন ও যায় তখন ও দেখে যে
পুরো বাড়িটার মধ্যে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং সবাই খুব হাসাহাসি করছে, সবাই খুব খুশি হচ্ছে। তখনও শুধু ভাবে যে তাহলে আমি বোধহয় অড ম্যান ছিলাম, যে আউট হয়ে যাওয়ার ফলে আবার সব সংসারে, তাহলে তো সবই ঠিক আছে। তাহলে উনি যেটা চেয়েছিলেন এই বিয়েটা উনি কিছুতেই মেনে নিতে পারেননি, আমাদের এই বিয়েটা। তো উনি জিতলেন আর কি, আমার কিছু করার নেই, যে এটাই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং ওর সেই মানে সেই মেয়েটির সঙ্গে তার হাজব্যান্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, সমস্ত ওখানে দেখলো সব কিছু সর্টেড আউট। বাহ, খুব ভালো, বেশ। তখন ও দেখলো যে ঠিক আছে ভাই, আমার নিজের লাইফকে আমি নতুনভাবে শুরু করব। এবং সে তারপরে চেষ্টা করে তারপর নিজে পায়ে দাঁড়িয়ে ঠাড়িয়ে যায়। তার সেখানে তার এন্ডিং আমি জানি না, তারপরে তার জীবনে কিছু হয়েছিল কিনা, মানে সে ঘটনাটা আমার জানা নেই। কিন্তু ওই চ্যাপ্টারটা তাকে সম্পূর্ণরূপে ক্লোজ করে দিতে হয়েছিল, একেবারে সেটা সম্পূর্ণ রূপে সেটা বন্ধ করে দিতে হয়েছে, যাতে ওখানে যদি ও থাকতো ওর 3টে মিসক্যারেজ হয়েছিল এবং ওর পরের বার ওকেই মেরে ফেলা হতো। সেটা ওই ভদ্রলোক যিনি আর কি ওই সেই মন্দিরে পুরোহিত, সেটাই উনি বলেছিলেন যে তোমাকে উনি একেবারে সহ্য করতে পারেন না, মানে তোমার উপরে মানে জাতক্রোধ বা ঘৃণা থাকে না, সেই জিনিসটা। এবং সে বেঁচে থাকাকালীন যতটা পাওয়ারফুল ছিল, তার এখন 100 গুণ পাওয়ার হয়ে গেছে। অতএব তার সঙ্গে সেই মানে পাঙ্গা নেওয়া যাবে না আর কি। তুমি তার চেয়ে নিজের প্রাণ নিয়ে তুমি বেরিয়ে চলে এসো। তো ঠিক আছে, অনেক সময় অনেক কিছু জিনিস কাজ করে না আমাদের জীবনে, অনেক কিছু ম্যাচিং অনেকের ক্ষেত্রেই সঠিক হয় না। তো তবু আর কি সেখান দিয়ে যদি এসকেপ করার রাস্তা থাকে তো এসকেপ করে নেওয়াই ভালো, নিজেকে বাঁচিয়ে নেওয়াই ভালো। আবার অনেকের ক্ষেত্রে থাকে না, সারা জীবন হয়তো তাদেরকে বহু মানুষ দেখা যায় হয়তো তাদের সন্তান হয়ে গেছে, তারা কিছুতেই তাদের মধ্যে কোনো ম্যাচিং নেই, তারপরেও হয়তো তারা এক জায়গায় থেকে যায়, থাকতে বাধ্য হয়। খুব প্যাথেটিক কিন্তু সেটা। তো যাই হোক, এরকমই হলো আর কি। তো ওখানে ওর বিয়েটি ভেঙে যায় এবং আমার তো যেটা মনে হয় যে হাজব্যান্ড সে লয়াল নয়, তার উপরে একটা মেয়ে বেশি দিন ভালোবাসা রাখতে পারে না, খুব স্বাভাবিক ব্যাপার, সেটা সম্ভব নয়। সবারই একটা আত্মসম্মান জ্ঞান থাকে এবং যখনই দেখা যায় যে সেই জায়গাটাতে, আসল জায়গাটাতে যদি কোপ পড়ে যায়, তখন সেখানে কি কোনো সম্পর্ক থাকে কি? থাকে না। মেয়েটি আমার মনে হয় না যে সে খুব অসুখী হয়ে গেল যে চলে আসে, মানে এই বরঞ্চ একটা অভিশাপ থেকে আমার মনে হয় ও মুক্তি পেয়েছিল। সেই অভিশাপটা শুধু ওর শাশুড়িজনিত নয়, ওর হাজব্যান্ডও তো ভীষণ বাজে। অত বাজে হাজব্যান্ডের সঙ্গে তো সম্পর্ক রাখার কোনো মানেই দাঁড়ায় না। উফ বাবা, একজন আমাকে কন্টিনিউয়াস মেরে যাচ্ছে গো। উফ, না ম্যাও করার কোনো কিছু নেই, যাও এখান থেকে, ভাল লাগে না। ওরে বাপরে, কি করছে! আচ্ছা, এটাও হয়ে গেল। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একটা মেয়ের ঘটনা বলি, সে আমার খুব পরিচিত। সেই মেয়েটির ঘটনাটা বলি, তার মুখ থেকে আমি শুনেছিলাম এবং রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে, আমি সেখান থেকে বলছি। যাই হোক, মেয়েটা বেঁচে গেল। একদমই তাই, একদমই তাই। এইভাবে একটা যে সম্পর্কে দুর্গন্ধ বেরিয়ে যায়, সেই দুর্গন্ধটা নিয়ে চলা উচিত নয়। সেই দুর্গন্ধটা, জীবনের সুগন্ধ থাকাটাই বেশি কাম্য, তাহলে মানুষের আয়ু বাড়ে, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে। সর্বক্ষণ যদি মানুষ যদি নিজের মানে নিজেকে বাঁচিয়ে রাখতে গিয়ে শুধু যদি সমস্যাতেই জড়িয়ে যায়, যে সম্পর্কগুলো শুধুই সমস্যা দেয়, সেইখানে তো কিছুই হয় না, মানে কোনো পক্ষই কোনো দিকে এগোতে পারে না, এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যায় তো লাইফটা। সেখান থেকে বেরিয়ে আসা একেবারেই উচিত, ভীষণভাবে উচিত। একটা বাজে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার আমার ভয়ানক ব্যাপার না, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এবার আমি একটা ঘটনা বলি, এটা খুব অন্যরকম বলতে
মানুষ মানুষের কত ক্ষতি করতে পারে এবং সেটাতে কীরমভাবে মানুষ এফেক্টেড হয় সেটাই বলবো। একটি মেয়ে, ওরা হাজব্যান্ড হচ্ছে চাকরি সূত্রে বিহারে চলে যায়, কয়েক বছর হলো ওরা বিহারে চলে গেছে। তো যাই হোক, আমি জায়গার নাম বলছি না। ওর এক ছেলে এক মেয়ে, ছেলেমেয়েরা ওখানে গিয়ে নতুন করে পড়াশোনা ভর্তি টর্তি হয় এবং ও খুব, মেয়েটিরও অনেক গুণ টুন আছে। ওখানে ওরা ভালোই সুন্দর করে সংসার পেতে পেতে নতুন বাসায় তারা সংসার পেতেছে। এবং ওরা যে জায়গাটাতে বাড়ি ভাড়া করেছে সেই পাড়াটার মধ্যে বহু বাঙালি আছে। এখন এই বাঙালিরা হচ্ছে, যেহেতু তারা অনেক বছর ধরে ওখানে রয়েছে, তারা কিন্তু অনেকটাই যে প্রভিন্সেরই হোক না কেন সেই প্রভিন্সের নানান রকম যে কালচারগুলো তারা বাঙালিত্ব হারিয়ে ফেলে খুব স্বাভাবিকভাবে সেই জিনিসটা অ্যাডপ্ট করে নেয়। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তারা হয়তো দেখা যায় হিন্দিতে কথা বলে বা ওই একটা মিক্সড কালচারের মধ্যে তারা থাকে। তো যাই হোক, তা হলেও তারা তো বাংলা বোঝে এবং ঠিক আছে, বাঙালি কালচার তো কিছু থাকেই, কিছু তো তারা দুর্গা পুজো করে, তারা সরস্বতী পুজো করে, এরকম আর কি। তো সেই রকম দেখে ওরা সেই জায়গাটাতেই উঠেছে। ওরা যে বাড়িটাতে উঠেছে সেই বাড়িটাতে খুব ছোট একটা ঘর আর একটা কিচেন এরকমভাবে ওরা পায়, আর খুব ছোট্ট একটা মানে ওয়াশরুম এরকম। ওদের একটু কষ্টই হতো, কিন্তু পাড়াটা যেহেতু খুব ভালো, বেশ সব কিছু বাজার ঠাজার সব একদম সামনেই সমস্ত হওয়ার জন্য, ওদের ছেলে মেয়েদের স্কুল ঠুল সমস্ত সামনে, এই সমস্ত হওয়ার জন্য ওরা ওখানে থেকে যায়। ভালোই ছিল। এর কিছুদিন বাদে মেয়েটি একটা জিনিস লক্ষ্য করে বলবো না, তার হাজব্যান্ডই প্রথম তাকে জানায় যে আমি একটা ভীষণ অস্বস্তিতে রয়েছি। কীরকম অস্বস্তি? ওই বাড়িতেই একটি মেয়ে, ওইরকম বছর 20-20 হবে আর কি। তো সে ওই বাড়ির ভাড়াটে, আরেকজন ভাড়াটে, কিন্তু সে একা থাকে। সে কিছু একটা পড়াশোনা করে, ওই জায়গায় থেকে কিছু একটা পড়াশোনা করে। তার কিন্তু কোনো একটা গ্রামে বাড়ি, এবং সেও কিন্তু এই জায়গাটায় রয়েছে, কারণ ওই যে বাড়ির যে বাড়িওয়ালা, তার বেশ ভালো বিজনেস আছে এবং তার বেশ প্রতিপত্তি আছে এবং তাকে সবাই চেনে। সে শুধু সবাইকে বলে যে আমার বাড়িতে থাকলে কোনো ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না, তোমরা এখানে ভীষণ সেফ থাকতে পারো, তোমরা নতুন এসছো এখানে কোনো ব্যাপার না, আমি সবটা সামলে নেবো। সে মানে এতটাই সে কি বলবো, তার প্রতিপত্তি আছে। তো সেখানে ওই মেয়েটিও সেখানে থাকে। ওর হাজব্যান্ড ওকে জানায় যে একটা খুব বাজে ঘটনা কিছু ঘটছে। সেটা হচ্ছে সামহাউ ওই মেয়েটির আমি টার্গেট হয়ে গেছি। তো সেটা শুনে তো ওর মাথায় তো বাজ পড়ে যে এমা, এ কী কথা, ওর হাজব্যান্ড তো তার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, এটা আবার কী কথা, ওই মেয়েটি কেন এরকম বললো? হ্যাঁ, তার কারণ হচ্ছে তুমি ওকে একটু খেয়াল করো। ও ছেলেটি কিন্তু প্রথম মেয়েটিকে জানায় যে এটা কিন্তু আমার কাছে একটা খুব বাজে লাগছে আমার, আমি কিন্তু নিতে পারছি না এটা। সেটা কীরকম, যে ছেলেটি অনেক সময় হতো যে ছেলেমেয়েরা ছোটো, তো ওর ছেলেটি উঠে ছাদে গিয়ে সিগারেট খেত, অফিস থেকে ফোন টোন আসলে সেগুলো ধরতো, ইত্যাদি ইত্যাদি। তো সে একদিন ওরকমভাবে ছাদে গিয়ে দেখছে যে ওই মেয়েটি উঠে আসলো ছাদে। ও তো বেশ কিছুক্ষণ আগেই গেছে, তারপরে দেখছে ওই মেয়েটি ছাদে উঠে আসলো এবং তার বেশবাস মানে খুবই স্বল্প বসন পরিহিতা আর কি। তো ওর খুব বাজে লেগেছে এবং ওর সঙ্গে সঙ্গে নেমে চলে আসে এবং ও বলছে এটা কি হচ্ছে। ও তো জানে যে এই বাড়ির সবাই জানে, পাড়ার সবাই জানে যে ও ওখানে যারা আমাকে এখন মেসেজ করছে, প্লিজ মেসেজ করবেন না, এখন খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, তখন ছেলেটি খুব বিব্রত বোধ করে এবং বলে যে এটা তো সারা বাড়ির সবাই জানে বা পাড়ার সবাই জানে যে এই সময় আমি রাত্রেবেলা ছাদে যাই, তো ও জানে না এটা কি হচ্ছে। ও তখন মেয়েটি বলে আমি কি কিছু বলবো? বলছে না, বলো না, কিছু বলার দরকার নেই, আমি তোমাকে জানিয়ে রাখলাম, তুমি আমার স্ত্রী, এটা তুমি জেনে রাখো যে আমার খুব অস্বস্তি হচ্ছে।
এরপর থেকে ও খেয়াল করে, মেয়েটি খেয়াল করে, মেয়েটি না, ওই যে ছোটো মেয়েটি 19-20 বছরের মেয়েটি, সে খুব বিশ্রী সাজ পোশাক পরে ওদের ঘরে চলে আসতো যখন তখন। ঠিক আছে, সে খুব মানে বোঝাই যাচ্ছে, আমি এগুলো নিয়ে খুব একটা কমফোর্টেবল নই এই কথাগুলো বলতে। যাই হোক, তো সেই মেয়েটি আসার পর এরপর কি হলো, হয়তো দেখা গেল ছেলেমেয়েরা পড়তে গেছে, ওরা বাড়িতে স্বামী স্ত্রী দুজনে মিলে বসে গল্প করছে, ওরা দেখতো যে সামনের যে দরজাটা ওরা তো বন্ধ করে রাখবে, দরজা তো খুলে গল্প করবে না, দরজাটা বন্ধ করা, ওখান দিয়ে কিন্তু কন্টিনিউয়াস কেউ হেঁটে যাচ্ছে। এবং একদিন এও হয়েছে যে ওর হাজব্যান্ড গিয়ে বলছে কে, মানে দরজার মধ্যে হয়তো সে কান পেতে শুনছিল যে ওরা কি গল্প করে। মানে সব কিছুর তো একটা সীমা থাকে, সমস্ত কিছু একটা সীমা থাকে, ওর সীমাহীন পাজি। এরপরে ওদেরকে হ্যাঁ, মেয়েটি একদিন সকালবেলা তার ছেলেমেয়েরা ইয়েতে যাবে, স্কুলে যাবে, মেয়েটি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে টিফিন গুছিয়ে টুছিয়ে যখনই দরজাটা খুলেও যখন পা দিয়েছে, আমরা তো একদম সবসময় পায়ের দিকে তাকিয়ে থাকি না, ওখানে লেবু ঠেবু ওই সমস্ত কিছু ছিল, সেটার মধ্যেই ও পা দিয়ে ফেলে। এবং পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কীরকম একটা অদ্ভুত একটা কিছু হয়েছে, মানে অস্বস্তি হয়েছে, মানে ও যে এটা কি আমার ঘরের সামনে হঠাৎ এরকম লেবু ঠেবু আরও কিসব পড়ে রয়েছে, একটা প্যাকেট কিছু পড়ে রয়েছে, ও যে এটা আসলো কোথার থেকে। তখন ও বাড়িওয়ালাকে জানায়, বাড়িওয়ালা বলে সর্বনাশ করেছে, এটা তোমার ঘরের সামনে ছিল, এটা তো তোমার সঙ্গে কিছু একটা বাজে কিছু হচ্ছে, যাও অমুক মন্দির আছে সেখানে গিয়ে এক্ষুনি গিয়ে পুজো টুজো দিয়ে এসো। ও কিন্তু ব্যাপারটা একদম সিরিয়াসলি নেয়নি, একেবারেই সিরিয়াসলি নেয়নি। উফ রে ভগবান, খুব বাজে হচ্ছে ব্যাপারটা, হট করে আমার কানেকশন কেটে যাবে। তো আমি না লিঙ্ক হারিয়ে ফেলি, এইরকম ঘটনা এই সময় যদি কথা বলতে থাকে না খুব বাজে লাগে। যাই হোক, সরি। হ্যাঁ, তখন সেই ভদ্রমহিলা বলে যে তোমরা যাও, এবং এই মেয়েটি কিন্তু ব্যাপারটাকে একেবারেই পাত্তা দেয়নি, যে কোথা থেকে কে একটা কি লেবু টেবু পড়েছিল, আমি সেটা নিয়ে কি করব। কিছুদিনের মধ্যেই ও কিন্তু মানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, বউটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ হয়ে পড়ে যে ওকে একদম হসপিটালাইজড করতে হয়। এবং ওই সাধারণত এই বয়সী মেয়েদের কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যাওয়া বা একেবারে ভীষণ লো প্রেশার, এইগুলো কিন্তু সাধারণত হয় না, একদমই অল্প বয়স বউ, ছেলেমেয়েরা ছোট তখন। তো ওর বাড়ির লোকেরা তো মানে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, এবং কলকাতার সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে তারাও খুব দুশ্চিন্তায় পড়ে যায়, এটা কী হলো। যাই হোক, আলটিমেটলি সে যাত্রা বাড়ি চলে আসে। এবং এরপর থেকেই ও খেয়াল করতো, ওই মেয়েটি এসে না শুধু ওর হাজব্যান্ডের সম্পর্কেই কোয়ারিজ করতো এবং জানতে চাইতো কি দাদা এখন কোথায়, দাদা এখন কি, আর তাতে কি হচ্ছে ওর ভেতরে একটা ইরিটেশন হয়ে যায়। তারপরে হয়তো মেয়েটি খুব এই যে মানে বউটি খুব অসুস্থ হলো, তখন এসে বলল, ইস তোমার মতো এরকম রোগা ভোগা বউ নিয়ে দাদার মতো এরকম হ্যান্ডসাম ছেলে কি করে থাকে। মানে স্পর্ধার একটা তো সীমা থাকে বাবা, কীরমভাবে কথাবার্তা বলে, ভীষণ আনকালচারাল একটি মেয়ে। তো এরকমভাবে হতে তারপর আলটিমেটলি ওরা ওই পাড়ার থেকেই একটু বাইরে, সেটাও বাঙালি পাড়ার মধ্যেই, ওরা একটা খুব ভালো বাড়ি পেয়ে যায়, খুব ভালো বাড়ি, সেটা অনেক ঘর ফর রয়েছে, মানে দুটো ঘর মতো রয়েছে এরকম। যাই হোক, সেখানে ওরা উঠে যাওয়ার পরে এই যে ওরা উঠে গেল, এইটা নিয়ে মেয়েটা ওর কাছে এসে ফোন করে প্রচুর ভ্যান করতে থাকে, তোমরা কেন এই বাড়ি ছেড়ে চলে গেলে, তোমরা ছিলে আমার কত ভালো লাগতো, আমার ভীষণ, তোমার ছেলে মেয়েদেরকে আমি কত ভালোবাসি, তোমাকেও আমি কত ভালোবাসি, দাদাকেও দেখলে আমার কি ভালো লাগে, এত ভালো মানুষ হয়ই না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওর আত্মীয়রা বলে যে ও আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলে, এবং ও আলটিমেটলি সবাই বাড়ি থেকে বারণ করে যে ওকে আর অ্যালাউ করো না, নতুন বাড়িতে যে গেছো ও যেন ঢুকতে না পারে, ওই বাড়িতে যেন না আসে। তারপর নতুন বাড়িতে ওদের যা হয়, মানে দোতলায় ওরা থাকে, একতলায় ওদের
মানে এরকম জুতো র্যাক আছে, সেই জুতো র্যাকের মধ্যে ওরা জুতো টুতো রাখে। হঠাৎ করে বউটি দেখা গেল ওর যেটা সবসময় ব্যবহার করার যে চটি, সবসময় মানে বাড়িতে পরান না, মানে এদিক ওদিক যেতে আমরা একটা তো খুব সাধারণ চটি রেখে দিই যেটা এদিক ওদিক যাওয়ার সময় আমরা পরে যাই, তো সেই রকম যে জুতোটা সেটার একটা পাটি নেই, একটা পাটি কোথায় গায়েব হয়ে গেল। এবং যখন ও গায়েব হয়ে গেল তখন খুব স্বাভাবিকভাবে বাড়িতে তো আরও অন্যান্য ভাড়াটে রয়েছে এবং সেই বাড়িতেই বাড়িওয়ালাও থাকে এবং তারা সেখানে তারা খুব ওই তো বললাম তারাও খুব সচ্ছল ফ্যামিলি। সেখানে ও গিয়ে জানায় যে এরকম, সেই ভদ্রমহিলাও যে ল্যান্ডলেডি সে বললো একটা চটি চুরি হয়েছে। এরকম আবার হয় নাকি, চোর যদি চটি চুরি করে, আমরা ধরলাম বাইরে থেকে লোক আসলো ওখান থেকে চটি, সে একটা চটি নিয়ে কি করবে? এটা চোরে নেয়নি, এটা কখনো চোরে নিতে পারে না। চোর নিলে তো দুটো চটিই নেবে, সেটা একটা চটি এক পায়ে চটি পড়বে, এরকম তো হয় না। তো তার কথায় যুক্তি আছে, ডেফিনেটলি যুক্তি আছে। মেয়েটি আবার অসুস্থ হয়ে পড়লো। মেয়েটি যখন আবার অসুস্থ হয়ে পড়লো তখন আবার সেরকম চিকিৎসা করেও আবার ঠিকঠাক হলো। এই ভেরি রিসেন্ট যেটা হয়েছে, ও একদিন আমাকে ফোন করে জানিয়েছে ও একদম খাটের মাঝখানটায় বলতে গেলে বসেছিল, বা সাইডের দিকেই, কিন্তু সাইড থেকেও অন্তত বেশ 1 বিঘত 2 বিঘত জায়গা ছিল, মানে ও কোনো অবস্থাতেই যদি মাথা ঘুরেও পড়ে যায় তো নিচে পড়ার কোনো চান্সই নেই। তো ছেলেরা ছেলেমেয়েরা থেকে ফিরেছে, স্কুল থেকে ফিরেছে, ছেলেটি বোধহয় স্নান করতে গেছে, মেয়েটি সামনে দাঁড়িয়েছিল, মেয়েটি ছোট, সে সামনে থেকে দাঁড়িয়ে হয়েছিল। তো ও ভাবছে যে উঠে এবার ওদের খাবারগুলো গরম করে দেবো, খেতে টেতে দেবো এরকম। ও পরিষ্কার বললো যে দিদি বিশ্বাস করবেন না আপনি, আমাকে কেউ সজোরে ধাক্কা মেরে বিছনা থেকে ফেলে দিয়েছে। আমি তো ওকে অনেক ধরনের প্রশ্ন করলাম, মাথা ঘুরছিল কি না, প্রেশার লো হয়ে গেছে কি না, ও যেন ইমিডিয়েট প্রেশার চেক করে বা কিছু। ও বলল আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি তো জানি আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটাই আমার সঙ্গে হয়েছে, আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং ও হাতে পায়ে এত চোট পেয়েছে যে সেটা মানে বলার নয়। আমি বললাম এটা তো খুব, মানে কী উত্তর দেবো, কী বলতে পারি। তো আমি বললাম ভালো করে আবার সেই ডাক্তারের প্রসঙ্গটাই আসে, যেটা ভালো করে ডাক্তার দেখাও যে কেন এরকম হলে, এটা তো হওয়ার কথা ছিল না। এই কিছুদিন আগে ওর বোধহয় দিন 15-20 আগে ওর ওরকম স্যালাইন ফ্যালাইন চলেছে, অনেক কিছু হয়েছে। মেয়েটার সঙ্গে মানে এ তো মহা বিপদের ব্যাপার। তাহলে ওখানে ভালো ভালো কিছু মন্দির টন্দির আছে। আমি বললাম দেখো আমি দুটোর দিকই বলবো যে তুমি ডাক্তারের কাছেও যাও, মন্দিরেও যাও, গিয়ে একটু নিজের পুজো টুজো করে আসো, পুজো টুজো দাও, ঘরেও একটু কিছু করো, একটু ঠাকুরের কিছু রাখো, এটাই বললাম। আর বললাম যে অবশ্যই ভালো করে ওষুধ খাও, তুমি নিশ্চয়ই খাওয়া দাওয়া নিয়ে কী বলবো, ওকে তো সেটাই আমার বলতে হচ্ছে। কিন্তু আমিও ভেতরে না, মানে আমার কেমন লাগছে যে আমি খাটের মাঝখানটাও যদি নাও হয়, আমি সাইডের দিকে বসে আছি, আমি তো গিয়ে হুড়মুড়িয়ে সামনে বেশ কিছুটা, মানে 2 থেকে 3 ফুট দূরে একটা দরজা, তার উপর গিয়ে হুমড়ে খেয়ে পড়বো, মানে এটা। এবং এটা কি করে হয়, এটা কি করে হয়, এটা একটা খুব অদ্ভুত ইয়ে লেগেছে। এবং পড়ে যাওয়ার পর ছেলেমেয়েরা ভেবেছে বোধহয় মায়ের বোধহয় অ্যাটাক এসে গেছে। এবং ওর হাজব্যান্ড এখন কাজের সূত্রে আরেকটু দূরে আছে, ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে আছে। তো মানে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ওর সাথে। মানে কিছুতে ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না আর কি, এমন একটা অবস্থা। এবং সেই মেয়েটি বহুবার ছেলেটিকে নানান রকম নাম্বার থেকে ইয়েতে বিরক্ত করা, হোয়াটসঅ্যাপে বিরক্ত করা, ছেলেটা বারবার ব্লক করে দেয়, মানে এটা খুব অস্বস্তিকর একটা সিচুয়েশন আর কি সব কিছুই। তা আমি জানি না ঘটনাটা কি, তবে ওর যেটা আমাকে বারবারই বলেছে যে কেউ বিশ্বাস করবে না, কিন্তু তুমি বিশ্বাস করো প্লিজ যে আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা ওর ভীষণভাবে মানে মনে হচ্ছে। এখন কি বলবো, কি বলতে পারি, আমি এটাই ওকে বলেছি যে হয়তো প্রেশার হয়ে গেছে বা কিছু। তখন ওর বাড়ি, ও যখন পড়ে যাওয়ার পর, যখন ওর বাচ্চারা যেহেতু চিৎকার চেঁচামেচি করেছে, বাড়িওয়ালারাও চলে এসে তারা একটা জিনিসই বলেছে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমরা। এটা কিন্তু ভালো লাগছে না। তোমার ওই ভদ্রমহিলা সেই একটা পয়েন্টেই স্টিক করে আছে যে আমি কিন্তু জানি যে চটিটা কখনো চড়ে এক পাটি নেবে না, আর এসব জায়গায় এসব হয় গো, তোমরা কলকাতা থেকে এসছো তো তোমরা ফট করে বিশ্বাস করো না,
কিন্তু এখানে মানুষ মানুষের উপর রেগে গেলে বা কিছু হলেই মানে তারা এই ধরনের কাজকর্ম করে। তো না, সেই মেয়েটির বাড়ির লোককে কোথায় পাবে? সেই মেয়েটির বাড়ির লোক তো কোন গ্রামে না কোথায় থাকে বা আদৌ আছে কিনা, মানে সে তার তার অন্যান্য বিহেভিয়ার নিয়ে আমি আর কিছু বললাম না। মানে সেখানে খুব অদ্ভুত ধরনের লোক তার ঘরে আসে, মানে মেয়েটি সব দিক দিয়ে যাই হোক, কারোর ইয়ে নিয়ে বলা উচিত নয়, যাই হোক খুব পরিচ্ছন্ন আমার লাগেনি। মানে মেয়েটির কার্যকলাপটা আমার কাছে খুব পরিচ্ছন্ন লাগেনি, মানে ঠিক আশা করা যায় না আর কি। এইটুকু মেয়ের একটু ডেসপারেট লেগেছে আমার। এবং তার চেয়েও যেটা অদ্ভুত ব্যাপার যে ওর রুচির বোধটা কীরকম, নিজে হয়তো ওই তো বললাম তো বড় জোর 20-22 বছর, এবং সে একটি বিবাহিত পুরুষ, যাকে তার পছন্দ সে হচ্ছে বিবাহিত পুরুষ, তার অন্তত 45 বছর বয়স হবে। সে ছেলে মেয়ের বাবা, সে একজন, তার বেচারির একটাই অপরাধ, সে খুব সুন্দর দেখতে। এখন এরকম হলে তো মহাবিপদের ব্যাপার, এটা তো মারাত্মক জিনিস। ওরে বাবা। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? হ্যাঁ সত্যি কি কাণ্ড, ছিছি, মানে এগুলো এই বিকৃত কিছু মানুষ তো থেকেই যায় না। বিকৃত মানুষদের এই বিকৃতির জন্যে আবার বহু মানুষের জীবনে সেটা পানিশমেন্ট হয়ে যায়, তাই না? যে কি অস্বস্তিকর অবস্থা, তুমি চিন্তা করে দেখো যে একজন পুরুষে ছাতে গেল সিগারেট খেতে, সেখানে আরেকজন চলে গেল, এমন একজন চলে গেল যেটা বাইরের লোক যদি দেখে তখন সে কিন্তু ছেলেটিকেই সে খুব খারাপ ভাববে। এটা খুব স্বাভাবিক ঘটনা। খুব বাজে সিচুয়েশন ওদের, মানে খুব বাজে সিচুয়েশন। আমি একবারও বলতে চাইছি না যে সে ধাক্কা দিয়ে বা ওর উপরে কিছু একটা নেগেটিভ কিছু কাজ করেছে বা ওর এই ধরনের বারবার অসুস্থতা হচ্ছে বা কিছু, আমি সেটা বলতে চাইছি না। হতেই পারে, একটা মানুষ অসুস্থ হতেই পারে, কিন্তু রুচিবোধটা ভাবো তো। একজন বিবাহিত, সে একটি সুখী একটি দম্পতি, তাদের মাঝখানে ঢুকতে চাওয়া মানে তো এটা কি বিশ্রী ব্যাপার। মানে রুচি বলে মানে কিছুই নেই আর কি। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আচ্ছা এক্স্যাক্টলি কটা বাজে? এক সেকেন্ড, হ্যাঁ, ও 11:23, অনেকটাই বলে ফেলেছি। আচ্ছা, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে হ্যাঁ এটাই আমার কাছে খুব খুব ইয়ে লাগছে, একদমই তাই। খুব কি বাজে মেয়ে বাবা, ভাবা যায় না। না এরকম বাবারে, তার মা বাবা যদি জানতো না, তারা মানে সেই গণ আত্মহত্যা করতো বোধহয় আর কি। এইরকম সন্তান যদি হয়, এই এত বিপজ্জনক যে আরেকটা ফ্যামিলির। আমি আমি এখনও বলছি যে ও হয়তো বারবার অসুস্থ হচ্ছে বা সেটা হয়তো নিজে খাওয়া দাওয়া করছে না বা কিছু, এগুলো সবই মানতে পারলাম, কিন্তু বাকি যে জিনিসগুলো, মানে আমি সব কটা তো ঘটনা আমি এখানে বলতে পারি না। না, এখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সব কটা ঘটনা বলতে পারি না, কারণ বিভিন্ন বয়সী ইয়ে আছে। সে খুব বিশ্রী সময়ে তার আগমনটা ঘটে, ঠিক আছে? মানে একেবারে সে খুব টার্গেট করে রাখে যে এদের পার্সোনাল টাইমটা কখন, তাহলে আমি সেখানে গিয়ে তখন সেখানে সেটা ভণ্ডুল করার চেষ্টা করা, মানে আশা করি আমি বোঝাতে পারছি আর কি। ও খুব বাজে মানুষ, খুব বাজে মানুষ, ভাবাই যায় না, মানে খুব বিরক্তিকর, ভয়ঙ্কর, মানে কান মুলে দেওয়ার মতো আর কি। আচ্ছা, এবার একটা ঘটনা বলি, এটা আমাকে কিছুদিন আগেই একজন জানিয়েছে, কলকাতার দক্ষিণ কলকাতার একটি ঘটনা। এটাই আমি লাস্ট ঘটনা বলবো, কারণ অনেক রাত হয়ে গেছে। সেটা হচ্ছে
একটা বেশ বড় বাড়ি, বড়সড় বাড়ি, সেটা তারা খুব খুব বনেদি ঘর আর কি। তাদের বাড়ির পেছনে মানে অনেকে আছে, সেই বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আছে, একসঙ্গে তারা থাকে আর কি। একটা বাড়ির মধ্যে অনেক মানে জনসংখ্যা আছে ভালোই, তারা তুতোরা সবাই থাকে আর কি। এবার তাদের বাড়ির পেছনে সুন্দর একটা বাগান আছে। সেই বাগানের মধ্যে তাদের একটা নিম গাছ আছে। এই সব ছবি কিন্তু সে আমাকে পাঠিয়েছে, আমি দেখেছি, এবং সবকটা মিলিয়ে মানে ছবিটা যে যে ছবি আমি পেয়েছি সেগুলো বেশ মানে বাবা এরকম টাইপ আর কি ছবি। মানে একটু তোমার লাগবে। তার ঠিক গা ঘেঁষেই একটা বাড়ি রয়েছে তাদের, মানে বাগানে দাঁড়ালে সে বাড়িটা একদম মুখোমুখি। সেই বাড়িটার মোটামুটি একটু ডেসক্রিপশন দিই। 3তলা মতো বাড়ি। 3তলা বাড়ির মধ্যে আমার যেটুকু মনে পড়ছে সেটা হচ্ছে ওপর দিকটা না কাঁচের খোপ 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 করা, বেশ বড় বড় কাঁচের কাঁচ দেওয়া আর কি। ওপরের একটা কি দুটো ফ্লোর কাঁচ দিয়ে ছোট 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 এরকম স্কোয়ার টাইপের, স্কোয়ার বলবো না, একটু আয়তাকার ছিল আর কি সবকটাই, এরকম কাঁচ দিয়ে সেই জায়গাটা ঘেরা। এখন আর বাড়িটা বোধহয় বহু বছর কিচ্ছু মেনটেন করা হয়নি, যার ফলে মানে বাড়িটা দেখলেই একটা কীরকম তোমার ভেতরে না একটা কীরকম মানে ও বাবা, ঠিক আমি ছবিটা দেখে আমার মুখ দিয়েই বোধহয় বেরিয়ে গেছিলো ও বাবা। মানে ওটা রাত্রেবেলা দেখলে বোধহয় আমি সামনে যাবো কিনা সন্দেহ আছে এরকম। যে আমাকে গল্পটা বলেছে সে আর তার একজন কাজিন আর কি, দুজনে মিলে গিয়ে ওখানে একটা বললাম একটা নিম গাছ আছে, নিম গাছের তলায় ওরা খুব দেখবে যাদের বাড়িতে বাগান আছে তারা কিন্তু বাগানের সময় কাটাতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো ওরা গিয়ে ওই জায়গাটায় বসে বসে ওরা দুজনে দুই বোনে অনেকক্ষণ ধরে গল্প টল্প করেছে। তা প্রায় যখন ওরকম 12:30 1টা মতো হবে তখন বলেছে চ আমরা একবার গিয়ে শুয়ে পড়ি। ওরা দুজন যখন ঘরে ঢুকেছে, নিজে যার ঘরে চলে এসছে, হঠাৎ ওই বাড়িটা থেকে মানে পাশের যে বাড়িটার কথা আমি বললাম, সেই বাড়িটার একটু আগে বলেনি, ওই বাড়িটার একতলায় একজন মহিলা থাকেন, আর দোতলায় যিনি আর কি ল্যান্ডলেডি ছিলেন তিনি এখন এখানে থাকেন না। এবং ওখানে কি কারণে তিনি চলে যান এটার সঠিক ব্যাখ্যাটার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এখন তিনি দোতলা এবং 3তলায় তিনি রিসেন্ট রাজি হয়েছেন যে হ্যাঁ ভাড়া থাকতে পারে। তার আগে কিন্তু বহুদিন ওই দোতলা বা 3তলা কেউ থাকতো না। এবার ওই যে নিচে যে ভদ্রমহিলা রয়েছেন তার সম্ভবত ছেলে, এবং সে তার বন্ধুকে নিয়ে একটা ঘরের মধ্যে থাকে। আর দোতলায় কিছুদিনের জন্য একদম ভেরি রিসেন্ট তারা এসছেন আর কি, একজন স্বামী স্ত্রী আর তার বাচ্চা, এরা একটা ঘরের মধ্যে থাকে। আর আরেকটা ঘরের মধ্যে আরেকজন লোক থাকে। এরা কিন্তু সব মানে আত্মীয়, যারা নতুন এসছে তারা ভাড়াটে, তারা অবশ্যই আত্মীয় নয়। আর 3তলায় আবার দুজন থাকে, এরকমভাবে ওই বাড়িটার মধ্যে তখন সেই রাত্রেবেলা ছিল। এবার ওরা যখন এই ইয়েতে চলে এসছে এবং নিজেদের ঘরে ঢুকে গেছে, এবার শোবে ঠোবে আর কি এরকম, বা শুয়ে পড়েছে কেউ শোবে, এইরকম যখন পরিস্থিতি, তখন ওরা ওই মানে পুরো পাড়া কাঁপিয়ে প্রচণ্ড জোরে যদি কাঁচ বা ওই ধরনের জিনিস যদি ওপর থেকে ঝন 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 করে বীভৎস আওয়াজ হয়েছে। এমন আওয়াজ হয়েছে যে ওদের ধারে পাশে যারা ছিল সবাই ওই বাগানে বেরিয়ে গেছে, কেউ দোতলা থেকে দেখছে বা কেউ এর থেকে তার মধ্যে আরেকটা ঝনঝন ঝনঝন আওয়াজ যখন হয়েছে তখন প্রথমে সবাই ভাবছে কোন দিক থেকে আসলো আওয়াজটা। এটা ভাবতে না ভাবতেই তারপরের যে আওয়াজটা হয়েছে, একটা দরজা, যে কোনো দরজা বন্ধ হয়ে আছে, সেই দরজার মধ্যে দমাদ্দাম বাড়ি, মানে একদম ধমধম ধমধম করে কেউ মানে ধাক্কা দিচ্ছে, রীতিমতো ধাক্কা দিচ্ছে। এই দুটো বেশ প্রচণ্ড একটা আওয়াজ যখন এসছে, দুটো পরপর দু রকমের আওয়াজ যখন এসছে, সারা পাড়া হয় ছাতে নয় মানে রাস্তায়, ওরা বাগানে, এরকম সবাই বেরিয়ে গেছে। কি ব্যাপার? ওই বাড়ির একটা সাইড থেকে কাঁচ ভেঙে নিচে পড়েছে। মানে ওই জায়গাটা যদি কেউ থাকতো তাহলে সে তো ওই মানে বাবা ডাকার সময় পেতো না, সে ওখানেই দুটুকরো হয়ে যেত আর কি, এরকম অবস্থা। আর কোন দরজা দিয়ে এরকম আওয়াজ হলো? এর মধ্যেই ওরা দেখছে, সরি,
নিচে যে ছেলেটি ছিল, যে তার বন্ধুকে নিয়েছিল, তারা দুজন মানে খুব গালাগালি দিতে দিতে, মানে এটা আমি শুনেছি যে এই যখন কোনো ভৌতিক পরিবেশ বা কিছু হয় সেখানে কিন্তু অনেকে তো অনেক কিছু করে দেয়, টয়লেট করে দেয়, এরকম এটাও যেমন একটা পদ্ধতি, আবার এই পদ্ধতিটাও আমি শুনেছি যে তারা খুব গালাগালি দিতে থাকে। তো যাই হোক, তারা দুজন ভীষণ আজেবাজে মানে খুব অশ্লীল গালাগালি দিয়ে তারা উঠছে ওপর দিকে। যখন ওপর দিকে উঠছে, ওই যে ভদ্রমহিলা তার বাচ্চাটাকে নিয়ে যে ভেতরে ছিল, সে তো ভয়ের চোটে দরজা খুলতেই পারছে না, আর তার বাচ্চা পরিত্রাহী চিৎকার করছে। সে তো বুঝতে পেরেছে, সে তো আওয়াজটা শুনতে পেরেছে, এবং এই আওয়াজের উৎসটা কোথায় সেটা তো কেউ বুঝতে পারছে না যে এটা কী হচ্ছে। আর উল্টো দিকে যে আরেকজন ভদ্রলোক, সে ওদের আত্মীয় হয়, সে তাকে ওই ভদ্রমহিলা ফোন করে বলছে, আপনি একটু প্লিজ বাইরে বার হয়ে দেখুন, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, এটা কিসের আওয়াজ হলো, এত জোরে আওয়াজ কি হলো। এর মধ্যে যারা 3 তলায় ছিল, 2টি ছেলে, তারাও কিন্তু বেশি বয়স না, তারা ওই আওয়াজটা শুনে তারা নিচে নামছে, কিন্তু নিচে নামার মানে যে ল্যান্ডিং অবধি তারা নামতে পারার মতো তাদের সাহস ছিল, তারপরে তাদের আর সাহসে কুলায়নি। তো পুরো বাড়িটার মধ্যে একটা হুলুস্থুলু ব্যাপার হলো, এবং কেউ এইটা বুঝতে পারছে না যে কোন দরজা থেকে ওরকম ধুমধাম আওয়াজটা এলো। এবং সেই যে ভদ্রমহিলা, সে তো তার বাচ্চাকে নিয়ে একা রয়েছে, তার হাজব্যান্ড কিন্তু তখনও ফেরেনি, তাদের কিছু তার রাত্রে ডিউটি ছিল বা এই ধরনের কিছু। যখন এই পুরো ঘটনাটা ঘটে যায়, পরের দিন সকালবেলা উঠে ওরা জানতে পারে, তখন কিন্তু ওরা বুঝতে পারেনি কোন দিকের কাঁচ ভেঙে গেছে বা কোন দিকের কি ঘটনাটা ঘটেছে। পরে ওরা জানতে পারে যে মানে পাড়াতে অনেক যারা পুরনো রয়েছে, বাসিন্দা রয়েছে, তারা বলেছিল যে ওই বাড়িতে ওই দোতলার মধ্যেই কিন্তু একটা খুন হয়েছিল, এবং তারপর থেকে ওরা ওখানে থাকতে পারে না। সে যদি এত বছর বাদে কেউ ট্রাই করেছিল যে চলো ওখানে গিয়ে আমরা থাকি, তো সেটার জন্যই বোধহয় যে ওখানে থাকে, মানে যে অশরীরই ওখানে থাকে, তার এটা একদম পছন্দ হয়নি যে আরে ভাই আমি তো আছি এখানে, তোমরা কেন এখানে এসে জায়গাটা নিচ্ছ আর কি। তার কি বলবো, স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে গেছে আর কি, সে প্রবল রাগ হয়ে গেছে তার। এবং যে এই পাশের বাড়িতে যে মেয়েটি থাকে, সে বলে যে ওই পরিস্থিতিতে আজকে শুনতে যেরকম লাগছে, সেই পরিস্থিতিতে যে দাঁড়িয়ে ওই জিনিসটা ফেস করেছে, ওই আওয়াজটা যারা শুনেছে, মানে তাদের পক্ষে মানে দু চোখের পাতা এক করা খুব টাফ ব্যাপার, মানে অসম্ভব ভয়ের সেটা ছিল। যে প্রথম কথা হচ্ছে একটা কাঁচ ভেঙে পড়ে যাওয়া, কেউ বুঝতেই পারছে না কোথা থেকে কাঁচটা ভাঙলো। যদিও ওই বাড়িটা ছবিটা যে আমাকে পাঠিয়েছে, সেই বাড়িটার ছবিটা আমি তো বললাম, তো বাড়িটার ছবিটা দেখেই না কিরকম একটা তোমার মানে সবসময় মনে হবে এরে বাবা রে, এই বাড়িটার মধ্যে মানুষ থাকে কী করে। মানে কিছু বাড়ি থাকে না যেন মনে হচ্ছে দাঁত বার করে রয়েছে, বাড়িটাই যেন ইটসেলফ একটা দাঁত বার করা, যেন মনে হচ্ছে ওখানে প্রচুর নেগেটিভ এনার্জি আছে, এরকম আর কি। মানে বাড়িটার কোনো কি বলবো, আমি ঠিক ছবিটা দেখাতে পারলে ভালো হতো। আমার এই ফোনেই রয়েছে, আমার অন্য ফোনে নেওয়া হয়নি, এটা আমার নিয়ে রাখা, ওটা মনে থাকলে আমি পরের বার ছবিটা আমি দেখাবো। অবশ্য আমি যে বলেছে গল্পটা তার কাছে পারমিশন নিয়ে নিতে হবে, ওটা না, যেহেতু আমি তার নামটা বলতে পারছি না, না থাক, ছবিটা দেখানো ঠিক হবে না। তো এরকম কিছু ঘটনা তো মানুষের জীবনে ঘটেই যায়, যেটার কোনো দিক দিয়ে কোনো ব্যাখ্যাই, যে আগের যে ঘটনাটা বললাম সেটারও আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারিনি যে মেয়েটার উপর কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, যাতে মেয়েটি মানে শারীরিক দিক দিয়ে দিনের পর দিন সে দুর্বল হয়ে যাচ্ছে, এবং তার হয়তো তারও সন্দেহ হচ্ছে, ওই মেয়েটিকেই সন্দেহ হচ্ছে, নাহলে তার ওই মেয়েটির কথা আসছে কেন বারবার। এটা ভেবে দেখা উচিত যে ওই বা কী করে সারভাইভ করবে, ওর ছোট ছোট বাচ্চা, মানে সব কিছু নিয়ে পুরো ভীষণ একটা অদ্ভুত লাগছে আমার। শ্রেয়া দেখছে, থ্যাংক ইউ। অনিমিতা সাহা সেন, সুমিরা, হ্যাঁ সত্যিই তাই, একদমই তাই। আমি কি আর বলবো, কটা বাজে আছে, আজকে আমি অনেকগুলো গল্প নিয়ে বসেছি, কিন্তু আমি কি আর বলবো। আচ্ছা, আমি একটা ঘটনা বলে যাই। এই ঘটনাটা আমার মানে রিসেন্ট আমি যে কটা ঘটনা শুনেছি তার মধ্যে এই ঘটনাটা আমার কাছে একদম
অন্য টাইপের লেগেছে। আমি কারোর নাম করব না, যদি তোমরা কেউ বুঝে যাও আমি কার সম্পর্কে বলছি, কারণ যার সম্পর্কে বলছি তিনি একজন অত্যন্ত নামী লোক। এখানে কেউ কোনো মন্তব্য করো না, এখানে কেউ কিছু মন্তব্য করো না। যে আমি একটু মানে যতটা সম্ভব আমি রেখে রেখেই ঘটনাটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে একজন মেয়ে আছে, সে একজন সাধিকা বলতে পারো, আবার সে প্রচণ্ড পড়াশোনায় খুব ভালো। সে তার নিজের রিসার্চ ওয়ার্কের জন্যে পুরুলিয়া ওই সাইডে গেছিল, ঠিক আছে, হিস্ট্রির কিছু একটা ব্যাপারে। সে সব সেখানে খুব খোঁড়াখুঁড়ি চলছে, কোনো একটা প্রাচীন সভ্যতার সম্পর্কে সে কিছু থিসিস করবে। তো সেই প্রসঙ্গে সে গেছিল, এবং সে শুধু নিজে যায়নি, তার সঙ্গে একটা বেশ বড় টিম সেখানে কাজ করছে। আমি জায়গাটার নাম বলছি না। তো এটা একটা হচ্ছে, এবং এটা সরকারি লেভেলেই কাজটা হচ্ছে আর কি, সেই খোঁড়াখুঁড়ি বা সেটা নিয়ে রিসার্চ ওয়ার্ক। সে সেখানে ছিল বেশ কিছুদিন থাকার পর, এবং এমন একটি জায়গায় ছিল যেখানে মানে এই নেট ব্যাপারটা খুব এত ইজি ছিল না। তো যাই হোক, সে তখন অনেক কিছু জানতে পারেনি। আমি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা বলছি, এখন ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, তার সঙ্গে আবার কেউ গুলিয়ে ফেলো না। তো তখন একজন বিখ্যাত গায়ক, তিনি ও যখন নিজের জায়গায় ফিরে আসে, আমি কোনো জায়গার নাম বলছি না, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে এসে থাকে, সে যখন নিজের বাড়ি যেখানে, সেখানে যখন স্টেশনে সে নামে, তখন সেখানে সে দেখে তার একজন গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়। গুরু ভাই মানে মন্ত্রশিষ্য নয়, সেই একজন যে বিখ্যাত গায়ক ছিলেন তিনি মারা গেছেন। তার কাছে ও গান শিখতো, এই মেয়েটিও গান শিখতো, আবার সেই ছেলেটিও গান শিখতো। এবং সে মানে কীরকম একটা চোখ মুখ ভীষণ বসে গেছে, তখন বলছে কী রে, কী হয়েছে? বলে তুই জানিস না গুরুজি মারা গেছেন? হ্যাঁ, গুরুজি মারা গেছেন। ওর মানে একদম ভীষণভাবে লাগে, প্রচণ্ড লাগে। ও অসম্ভব শ্রদ্ধা করতো, অসম্ভব ভালোবাসতো গুরুকে। তো মানুষ সেরকমভাবেই, মানে ওর জীবনের আদর্শ ছিলেন আর কি। তো এইটা ও যখন জানতে পারে, তো তখন ও কি করে, ওর একটা মানে অটো আছে, সেই অটোটাতে করে ও অটোটা রিজার্ভ করে আসছিল। তখন ও বলে যে তুমি সামনে কোনো একটা নামকরা মাজার আছে, আমি ওখানে একটু যেতে চাই। তো ওখানে ও যায়, গিয়ে ভীষণ কাঁদছিল, প্রচণ্ড কাঁদছিল। তখন সেই মাজারে যিনি ছিলেন তিনি বলেন যে বেটি, তুমি কারোর মৃত্যুতে তুমি খুব শোকাহত? বলছে হ্যাঁ, এরকম আমার গুরু মারা গেছেন। বলছে তুমি না এই জায়গায় দাঁড়িয়ে কেঁদো না, এই জায়গায় দাঁড়িয়ে কেঁদো না, কারণ সেটা তোমার পক্ষে ভালো হবে না। তুমি এইখানে, এটা ঠিক কাঁদবার জায়গা না, এটা খুব শান্তির জায়গা, তো এখানে তুমি চোখের জল ফেলো না, তুমি বাড়ি চলে যাও। উনি বারবারই বলেন তুমি না বাড়ি চলে যাও। এই ঠিক এই ঘটনাগুলো যখন বলছে, ওই সেখান মাজারের তিনি যখন বলছেন তুমি বাড়ি চলে যাও, ওখানে পরে কোনো একটা অকেশনে ওখানে চাদর চড়ানো যায়, এবং সেখানে কিন্তু হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মাবলম্বীরা যাদেরই মানে মানে কি বলবো, ওখানেতে গিয়ে সবাই কামনা করে যে ঠাকুর আমাকে এই বা মাজারে যিনি আছেন তাকে বলে যে এটা আমার যেন হয়, বা এই সমস্ত মানুষ তাদের কিন্তু ভীষণ জাগ্রত, এবং তারা কিন্তু সেটা পায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা পায়। তখন তারা এসে ওখানে একটা করে চাদর চড়ায়। সেটা উনি বলে দেন যে ওই ব্যক্তির, তোমার যে গুরুজি, তার পারলৌকিক কাজ হিসাবে তুমি এটা অমুক তিথিতে একটা কিছু একটা বলেন যে অমুক দিন এসে তুমি একটা চাদর চড়িয়ে দিও, তাহলেই তার শান্তি হবে। তুমি না চলে যাও। ওকে বারবারই বলতে থাকে তুমি চলে যাও, তুমি চলে যাও, এই কথা বলতে থাকে। এর মধ্যেই যে একটু দূরে আর কি অটো নিয়ে দাঁড়িয়েছিল যে অটোওয়ালা, সে বলে কি, সে মোটামুটি মানে কেমন একটা উদ্ভ্রান্তের মতো এসে বলে কি, দিদি চলুন না, চলুন না, বাড়ি চলুন, বাড়ি চলুন, দিদি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, ওখান থেকে বেরিয়ে আসুন, বাড়ি চলুন, বাড়ি চলুন। তো ওদের খুব অবাক হয়ে যায় যে ও মা, এ আবার কি, মানে ও একটু ইয়েই হয়, মানে একে তো ও ভীষণ শোকার্ত, তখন ভীষণ মানে বাবা চলে যাওয়ার মতো একটা ইয়ে হয়েছে আর কি, শোক হয়েছে। তো
তো আর যখন মানুষের শোক হয় না, তখন আগে যারা যারা মারা গেছেন সবার শোকগুলোই আবার সেখানে জুড়ে যায় আর কি। তো তখন ভীষণই বিধ্বস্ত ছিল। বলে অদ্ভুত ব্যাপার, এই মাজারের যিনি আছেন তিনি বলছেন চলে যাও চলে যাও, এ আবার বলছে চলে চলো চলে চলো, কী ব্যাপারটা কী? তখন এই অটোওয়ালার সঙ্গে কিন্তু ওর দীর্ঘদিনে ওই অটোটাকেই রিজার্ভ করে নানান দিকে যায়। যেহেতু কলকাতার থেকে দূরবর্তী জায়গা, সেখানে কিন্তু এখন এখানে আমাদের যেমন ক্যাব ঠ্যাব আছে, হানোতানো আছে, কিন্তু ওসব জায়গায় কিন্তু ওগুলো শহর, যথেষ্ট ভালো বড় শহর, কিন্তু ওখানে কিন্তু এই ধরনের জিনিসগুলোই বেশি থাকে, অটোগুলোই অটো সার্ভিসই বেশি। তো সেই অটোওয়ালা ওকে প্রায় বাড়িতে এসে নামানোর সময় বলে, দিদি কিছু মনে করবেন না, আজকে আপনি তো খুব ঈশ্বর ভক্ত, আপনার তো অনেক, ওর বাড়িতেও প্রচুর ঠাকুর দেবতা আছে, নিত্য পুজো হয়, আপনি না আজকে খুব ভালো করে রাত্রেবেলা খুব ভালো করে পুজো টুজো করে সারা বাড়িতে একটু গঙ্গাজল টঙ্গাজল ছিটিয়ে তারপর শোবেন। ভীষণ অবাক হয়ে যায়, কেন কি হয়েছে? বলছে না সেরকম কিছু না, কিন্তু আচ্ছা আমি আসি। বলছে মানেটা কি, কী হয়েছে বলো, কি হয়েছে? বলছে আপনি কি ওখানে মানে কারোর মৃত্যু সংবাদ শুনে আপনি গিয়েছিলেন তো, না আপনার পেছনে কেউ একটা দাঁড়িয়েছিল। বাবা বলে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, তখন বলছে আপনার পেছনে না আমি একজনকে দেখেছি, তিনি পুরুষ এবং তিনি বেশ লম্বা এবং সম্ভবত ধুতি পাঞ্জাবি ওরকম টাইপের পরা। ও তো মানে প্রচণ্ড ইয়ে হয়ে যায়, শকড হয়ে যায় যে আমার পেছনে দাঁড়িয়েছিল। বলে হ্যাঁ, আপনি তো ওরকম মাজারে মানে ভেতরে তো ঢুকতে দেয়নি, ওরকম একটা জায়গা অবধি যাওয়া যায়, ওখানে একটা রেলিং মতো দেওয়া রয়েছে, ওই জায়গায় অবধি সবাই যেতে পারে। তো ওখানে তো আপনি দাঁড়িয়ে কাঁদছিলেন, তা আপনার থেকে মানে দুহাত পেছনে কোনাকুনি করে একজন দাঁড়িয়েছিল, এবং সেটা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখেছি যে মানে আমি না তার মধ্যে দিয়ে পেছনের গাছ ফাছগুলোকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রান্সপারেন্ট প্রায়। দেখেও আমি ভীষণ ভয় পেয়ে গেছি, আমি সেই জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছি ওখান থেকে। আপনি দয়া করে এটা আপনি নিজেকে ইয়ে করবেন, আমি আজকে বাড়িতে নিজেকে মানে আমি নিজেকে একটু ঝাড়িয়ে ফাড়িয়ে নেবো, এই সমস্ত কিছু বলেছে। ও না কথাটা বিশ্বাস করেনি, একদম কথাটা বিশ্বাস করেনি, কি ভুলভাল বলছে। কিন্তু তারপরেই আবার ও একটা দ্বিধায় পড়েছে যে তাহলে কি আমার পেছনে কিছু মানে আমার গুরুজি কি তাহলে এসেছিলেন, যে যার জন্যে ওই মাজারের ভদ্রলোক বারবারই বলছেন আপনি তুমি চলে যাও তুমি চলে যাও বেটি তুমি চলে যাও, বারবার এই কথাটা প্রায় 5-6 বার বলেছে, মানে প্রায় তাড়িয়ে দেওয়ার মতো। তো যাই হোক, ও এসে তারপরে ও যা যা করা ঠরা রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে ওর ঠিক রাত্রি 3টে নাগাদ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে চারপাশে একটা ভীষণ মিষ্টি সুবাস, একটা ভীষণ সুন্দর গন্ধ, কিন্তু ওর ভীষণ পরিচিত গন্ধ। তো ভাবছে কিসের গন্ধ রে বাবা, এরকম কিসের গন্ধ? আর ওর সঙ্গে মানে ওর ঘরের মধ্যেই 2টো কুকুর, বড় বড় মানে খুব ভালো ব্রিডের 2টো কুকুর থাকে। সাধারণত তারা ও যদি নড়াচড়া করে তারাও সঙ্গে সঙ্গে উঠে বসে চারপাশে দেখে। ওরা যেন মরার মতো ঘুমোচ্ছে, কুকুর দুটো যেন মরার মতো ঘুমোচ্ছে। সাধারণত একেবারে কুকুর রাত্রেবেলা ভীষণ ভালো ঘুমোচ্ছে এটা তো হয় না, তারা তো উসকুস করে বা একটু আওয়াজ হলেই ঘেউ ঘেউ করে, ও আবার উঠে তাদেরকে ডাবলিং দিয়ে ঘুম পাড়ায়। তো ও যখন উঠে বসে জল টল খেয়ে হট করে ওর মনে হয়েছে এই স্মেলটা তো আমার ভীষণ পরিচিত, এটা তো হচ্ছে আমার গুরুজি যে আতরটা মাখতেন সেটা। আতর বা কোনো বডি স্প্রে বা কিছু এই ধরনের কিছু একটা। ওর সমস্ত শরীরটা ভারী হয়ে যায়, ভীষণ ও ইয়ে হয়ে যায়, ও গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। সেদিনকে ভোর রাত্রে ওর মোটামুটি ছেঁড়া ঘুম হতে থাকে, কোনো রকমে ও চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তারপরে যখন ভোরের রাত্রের দিকে, তখন সেই ও দেখতে পায় যে একদম সেই ওর যে গুরুজি আর কি তিনি দাঁড়িয়ে আছে। সে বলছে তুমি ওখানে আছো কেন, চলে এসো আমার সঙ্গে, আমরা খুব ভালো গানের চর্চা করব, তুমি এত ভালো গান করো, তুমি তো অনেক দিন গান করোনি, তুমি অমুক রাগটা করো। তারপরে ওর আবার চট করে ঘুমটা ভেঙে যায়। তারপরে উঠে ভাবে আমি এরকম স্বপ্ন দেখলাম কেন, এটা কি অদ্ভুত ব্যাপার, এরকম স্বপ্ন দেখছি কেন রে বাবা।
তারপরে উঠে বসে, ওর তো ভীষণ, তারপরে ওর ভীষণ মন টন খারাপ থাকে। যাই হোক, ওর তারপর সারাদিন নিজের কাজকর্ম করে টোরে আবার ওকে আবার ওই জায়গায় ফেরত যেতে হবে। ও ভাবে যে আমাকে তো আবার ওই জায়গাটা ফেরত যেতে হবে, তাহলে ও সেদিনকে সেই গুরুজির যে বাড়ি, তাদের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পর তারাও বলে যে হ্যাঁ, আমরা তো একটা এরকম স্মরণসভা করবো, তুমি সেখানে আসতে পারো, এসো, আমরা তো সমস্ত ছাত্রছাত্রীদেরকেই ইনভাইট করছি, তো তো তুমি এসো। তারপর থেকে ও প্রতিদিন, আমাকে পরে ফোন করে বলেছিল যে আমি দিদি প্রতিদিন কিন্তু আমার গুরুদেবকে আমি ফিল করতে পারছি। এবং ওর এরকম অবস্থা হয়েছে, ওই যে লোকটিকে দিয়ে সেই তিথিটা আবার মাঝখানে পড়ে, সেই তিথিতে ওইখানে সেই মাজারে যে চাদর চড়ানো, বলে আমি কিছুতেই যেতে পারলাম না। এমন একটা বাধা পড়লো যে আমি কিছুতেই যেতে পারলাম না। বলে এখন আমি ঘুমালে প্রত্যেক দিন না হলেও অন্তত অল্টারনেট ডেতে আমি এটা দেখবই যে ওনার যে গুরুদেব আর কি, তিনি এসে বলে যে কালকে আমাকে অমুক গানটা শোনাস। এবং ওর ঘরে একটা ফটো রাখা আছে, সেটাকে ও রাখে, গলায় মালা ঠালা দিয়ে। সেখানে উনি খুব সুগন্ধ যুক্ত আর কি এইসব সুগন্ধি পছন্দ করতেন। তো সেখানে ও সারা ঘরে সেই একদম বাইরে থেকে আনিয়েছে, খুব ভালো কিছু পারফিউমে ও নিয়ে আসে এবং সেগুলো স্প্রে করে। এবং ও বলে কি, আমি যখন গানটা করছি, আমি যখন গানটা নিয়ে বসছি, তখন বাড়ির লোকেরা বলছে তুই কীরমভাবে গান গাইছিস। এরকম অদ্ভুতভাবে, যেমন কিছু গান আছে, কিছু রাগ আছে, পুরুষরা একরকমভাবে গায়, পুরুষদের গলায় সেই রাগটা একরকম লাগে, খুব স্বাভাবিক ঘটনা। পুরুষ আর নারীর গলার ফ্রিকোয়েন্সি তো এক হয় না কখনো। তো ওর গলাটা যেন অনেকটাই খুব ভারী হয়ে যাচ্ছে। ও এইটা বলে, এগুলো তো আমি নিজে বুঝতে পারি না যে আমি কি গাইছি বা কিছু হচ্ছে, মানে আমার গলাটা তো আমার কাছে, আমি কিছু অ্যাবনর্মালিটি কিছু পাই না। কিন্তু বাড়ির লোকেরা বলে, এমা তুই কীরকমভাবে গাইছিস রে, তোর কি হয়েছে তোর। ও কিন্তু গানের চর্চা করে, ও গান যেহেতু ভালোবাসে, খুবই ভালোবাসে, গানের চর্চাও করে। তো এবং নিজে রিল্যাক্সড হওয়ার জন্য ও যে টাইপের জব করে, তাতে ওর প্রচুর স্ট্রেস যায়। তো বলে আমি যে গান যখন গাই, প্রত্যেক দিনই বাড়ির লোকেরা বলে, বাবা তুই যেন কেমন হয়ে গেছিস, তুই তোর মতো করে গা না, তুই এইরকমভাবে গাইছিস কেন, যেন মনে হচ্ছে তুই কিরকম একটা মানে গানটার মধ্যে যেন একটা পুরুষালী ভাব চলে আসছে। তো ও আমাকে লাস্টে যখন বলে, খুব লাস্ট দিন 15 বা মাসখানেক আগেও এই ঘটনা নিয়ে আমাকে বলছিল, মাসখানেক হয়নি, তার চেয়েও কম। আমি শুধু একটাই বললাম যে তুমি একটু কাজ করো, একটু ডাক্তারকে দেখিয়ে নাও যে তোমার ভোকাল কর্ডে কিছু গণ্ডগোল হচ্ছে কিনা বা কিছু। এখন চট করে একজনকে বলা তো যায় না যে তুমি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাও বা কিছু, এটা ফট করে বলা যায় না। ও যেহেতু একজন রিয়েল একজন বিদুষী বা এই মানে প্রচুর পড়াশোনা ওর, কিন্তু আমার মনে হয় যে অনেক মৃত্যুই আছে, মানুষ না চট করে মেনে নিতে পারে না, প্রচুর মৃত্যু থাকে, মানুষ এত আঘাত পেয়ে যায়। ওর বাবাকে ভীষণ ভালোবাসতো, ওর বাবাকে কয়েক বছর হলেও হারিয়েছে, তারপরে আবার এটা ওর মানে ওই ঘাটা মানে ওর কাছে মানে আবার নতুনভাবে দগদগে হয়ে গেছে আর কি। তো ও যে কেন এই স্বপ্নগুলো দেখছে, সত্যি তো এর কোনো লজিক নেই, আমি তো কিছুই বুঝতে পারি না। কি ঘটনাটা ঘটছে ওর সঙ্গে আমি ঠিক জানি না, কিন্তু ও নিজেই বলে যে আমি মানে ঈশ্বরের কাছেও পারমিশন নিয়েছি যে তাহলে কি তিনি কি আমার কাছে আসেন, মানে ওর সেই গুরুদেবের কথা বলছে যে তিনি কি আমার এখানে আসেন, তা আমার বাড়িতে তো এত দেবতা, মানে প্রচুর দেবদেবী তার বাড়িতে রয়েছে, যে তাহলে কি একত্রে অবস্থান কি হতে পারে। তো আমরা যেহেতু ধরে নিই, বেশিরভাগ মানুষই এটাকে বলে যে নেগেটিভ, আমি যদিও একদমই এটা আমিও বিশ্বাস করি না যে ওটা নেগেটিভ হতে পারে। মানুষই যেরকম দুরকম পজিটিভ নেগেটিভ দুরকম মেন্টালিটির হয়, তারাই তো মারা গিয়ে এই জিনিসগুলো হচ্ছে। তো যিনি একজন এত বড় সুরের
সাধক ছিলেন, তিনি কেন নেগেটিভ হতে যাবেন? তিনি নিশ্চয়ই তার অসীম তার মানে অনেক উন্নত মানের তিনি আত্মা, ডেফিনেটলি তিনি অনেক উন্নত মানের, কিন্তু ওর কাছেই বা আসছেন কেন? এই জিনিসটাই আমার মাথায় আসছে না। যে বছর 4-5 হতো, ও তো তার সঙ্গে মানে হয়তো বছরে 1-2 বার বা তার জন্মদিনে গিয়ে ও প্রণাম জানানো বা এই ধরনের ও ছিল আর কি। সেখানে ওর কাছেই বা কেন আসছেন? এর তো সত্যি কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না ঘটনাটা কি ঘটছে মেয়েটার সাথে। ও খুব মানে নিজের মধ্যেও খুব ঘেঁটে আছে আর কি, মেয়েটি প্রচণ্ডভাবে ঘেঁটে আছে। ঠিক আছে, আজকে তাহলে এই থাক। কটা বাজে? তো প্রায় 12টা বাজতে চললো। ঠিক আছে তাহলে থাক। আজকে ছিল আরও, আজকে প্রচুর গল্প ছিল, আবার সামনের দিন বলবো কোন। হ্যাঁ, এখন দেখো এগুলো কি, এগুলো না কিছু মানুষের তো নিজস্ব ব্যক্তিগত কিছু ভালো লাগা মন্দ লাগা থাকে, সেগুলোকে না খুব বেশি টাচ করা উচিত নয় বলে আমার ধারণা। সেই জায়গাটাতে ফট করে মানে হতেই পারে যে তাকে আমি অতি বাস্তব বা এমন কিছু একটা পরামর্শ দিয়ে ফেললাম যে সে উল্টে হার্ট হয়ে গেল, তার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এইসব ক্ষেত্রে এগুলো তো ভীষণ সেন্সিটিভ জায়গা। তো এখানে ওর নিজে যেটা ভালো বুঝবে সেটা করাটাই আমার মনে হয় ভালো, বা ওর বাড়ির লোকেরা যদি ওকে ভালো করে গাইড করতে পারেন সেটাই মনে হয় ভালো। আমরা বাইরে থেকে খুব বেশি কথা বলার আমার মনে হয় ইয়ে না, মানে আমি এগুলো খুব আমার মনে হয় যে আমি যে ব্যাপারটাতে ভীষণ দুর্বল, সেই জায়গাটাতে বাইরের লোকের সাজেশনটা না আমার ভালো নাও লাগতে পারে, এবং যে আমাকে আমার যার সাজেশন শুনে আমার খুব খারাপ লেগে যাবে তার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা কোথাও একটা চির খেয়ে যাবে। তো ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, তো আমি এই রিস্কটা নিতে পারি না আর কি, যে ওকে আমি কিছু বলবো বা কিছু, কারণ মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, অসম্ভব পড়াশোনা ভালো, এবং সে ওয়েল সেটেলড, এবং মানে সব দিক দিয়ে সে ভীষণ গুণী মানুষ, এবং ওই ওই লেভেলের গুরুর কাছে যে গান শিখেছে, বুঝতেই পারছো যে সে সিরিয়াসলি, এবং সে গান আমাকে পাঠিয়েছিল, অসাধারণ গায় মেয়েটি, প্রচুর গুণ, তাই না? সেই জন্যে আমার মনে হয় না, ঠিক আছে ও যেটা ভালো বলবে ও ওকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে আর কি। হ্যাঁ, ও নিশ্চয়ই আমাকে জানাবে। ওর যদি মানে এইভাবেই যদি জিনিসটা চলতে থাকে তাহলে আমাকে বলবে না, কিন্তু এর থেকে যদি অন্য যে কোনো ঘটনা যদি হয়, ও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শেয়ার করে, সেটা শেয়ার করে। বললাম তো খুব ভালো, আমার চেয়ে অনেক ছোট, কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক আছে আমাদের। সেই জন্যই বেশি কথা বলা আমার মনে হয় না ভালো, বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ, আমি জানতে পারলে নিশ্চয়ই, যদি আমি কিছু অন্য কিছু জানতে পারি আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে, চলো টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। তোমরা অনেকে ছিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ঠিকই তাই, আর তাছাড়া তার বাড়ির লোকেরা তো রয়েছে, তার আত্মীয় স্বজনরা রয়েছে, তারাই যা বলার বলুক, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।